হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। তোমাদের আজকে ফিজিক্সের নতুন আরেকটা চ্যাপ্টারে তোমাদের স্বাগতম জানাচ্ছি, পর্যায়বৃত্ত গতি লেকচার 1-এ। সো তোমাদেরকে আমি গতদিন হচ্ছে একটা পোল দিয়েছিলাম যে ফিজিক্স সেকেন্ড পার্ট স্টার্ট করবো নাকি ফার্স্ট পার্টের আমি পর্যায়বৃত্ত গতিটা পড়াবো। সো তোমরা সবাই মোটামুটি আমি দুইটা চ্যাপ্টার তোমাদেরকে দিয়েছিলাম, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সো দুইটা চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়াবো। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে যে অনেকের কলেজের এক্সামের সাথে কোলাবোরেট করার জন্য যে সেকেন্ড পার্টটা শুরু করতে। সো আমি কালকে একটা পোল দিয়েছিলাম, তোমরা মোটামুটি সেমিকন্ডাক্টরে যতজন ভোট করেছো দেখা গেল যে পর্যায়বৃত্ত গতিতে তার দ্বিগুণেরও বেশি সংখ্যক ভোট করেছো। সো দ্যাটস ওয়াই ভোটে জয়ী পর্যায়বৃত্ত গতি। সো আমি পর্যায়বৃত্ত গতি নিয়ে তোমাদের সাথে হাজির। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অ্যান্ড কাজ ক্ষমতা শক্তি তোমাদেরকে যেভাবে ডিটেইলে পড়িয়েছি পর্যায়বৃত্ত গতিও ঠিক সেইভাবেই ডিটেইলে পড়ানো হবে। তোমরা সবাই কোঅপারেটেড থাকবে আমার সাথে আই থিঙ্ক। ওকে, সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। অলরেডি 121 জন লাইভে চলে আসছো। ওকে, সবাই লাঞ্চ করে এসেছে তো এটা একটু জানাইও। সবার লাঞ্চ কমপ্লিটেড তো, তাই না? এটা একটু জানাবা। খেয়ে দিয়ে পড়তে বসবা, ঠিক আছে? খাওয়া দাওয়া খালি পেটে কিন্তু বিদ্যা হয় না, রাইট? সো খেয়ে দিয়ে পড়তে বসবা, এই হচ্ছে কথা। আর সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? ওকে, অল ক্লিয়ার। ওকে, পর্যায়বৃত্ত গতি প্রথম পত্রে, রাইট? পর্যায়বৃত্ত গতি হচ্ছে প্রথম পত্রে। ওকে, সো অনেকজনই জয়েন হয়ে গিয়েছো। আর যারা যারা এখনো আসে নাই তাদেরকে একটু মেনশন করে দাও যাতে দ্রুত চলে আসে। আমি খুব দ্রুতই চ্যাপ্টারটা শুরু করে দিব। অনেকজনকে দেখতে পাচ্ছি লাইভে, পায়েল সাহা, ফাইজা, সুরাইয়া, ওবাইদুল, মেঘলা, রাহুল, কাজী, ইয়াসিনা, শান্তা, চন্দ্রনাথ, লুপনা, ইসমাইল, অনেকজনকে দেখতে পাচ্ছি। সো মোটামুটি সবাই চলে আসছে। ওকে, তাহলে আমরা প্রথমত এই চ্যাপ্টারের একটা প্ল্যান তোমাদেরকে আমি দিয়ে দিই। এই চ্যাপ্টারে আমি কোন কোন কনসেপ্টগুলো তোমাদেরকে পড়াবো ওই প্ল্যানটা তোমাদেরকে যদি আমি দিয়ে দিই তাহলে তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা পড়তে ইজি হয়ে যাবে। অ্যান্ড কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা একটু লেটে শেষ হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। বিকজ হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা যখন আমি শুরু করছিলাম, দুইটা ক্লাস করার পর আমি অ্যাবাউট 15 দিনের মতো শিখছিলাম। এরপর দুর্গাপূজার বন্ধ মিলে 1 মাস ক্রস হয়ে গেছিলো। সো দ্যাটস ওয়াই চ্যাপ্টারটা শেষ করতে একটু টাইম লেগেছিল। বাট আশা করছি পর্যায়বৃত্ত গতি শেষ করতে অতদিন লাগবে না। তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, যাতে আমি সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করে দিতে পারি উইথ ফুল ডিটেলসে যাতে আমি তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। ওকে, সো আমরা পর্যায়বৃত্ত গতিতে কি পড়বো, আমাদের কন্টেন্টগুলো কী পর্যায়বৃত্ত গতিতে আমাদের কন্টেন্টগুলো কী ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। সো লিখো কন্টেন্ট, মানে আমরা কোন কোন জিনিসগুলো পড়ব। সো কন্টেন্টের মধ্যে থাকবে পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি, পর্যায়বৃত্তি থাকবে। এরপরে থাকবে স্থানিক পর্যায়ক্রম, এরপরে থাকবে কালিক পর্যায়ক্রম, এরপরে থাকবে পর্যায়বৃত্ত গতি বা সিম্পল পিরিয়ডিক মোশন। ওকে, সো এরপরে থাকবে তোমার, তাহলে আমরা কি কন্টেন্ট এখানে পড়বো অ্যান্ড এই চ্যাপ্টার থেকে কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেন আসবে আজকে আমি ওভারঅল পুরোটা আলোচনা করব তোমাদের সাথে। ওকে, সো লিখো পর্যায়বৃত্তি, স্থানিক পর্যায়ক্রম, কালিক পর্যায়ক্রম, পর্যায়বৃত্ত গতি। এরপর পর্যায়বৃত্ত গতির আরেকটা স্পেশাল ফরম্যাট আছে যেটা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, সো স্প্রিং এর গতি, ওকে, এরপর উলম্ব স্প্রিং এর দোলন। ওকে, এরপরে আনুভূমিক স্প্রিং এর দোলন,
আনুভূমিক স্প্রিং এর দোলন। ওকে, সো আমরা কি কি দেখলাম? সরল ছন্দিত স্পন্দন গতি, স্প্রিং এর গতি, উলম্ব স্প্রিং এর দোলন, আনুভূমিক স্প্রিং এর দোলন। এরপর হচ্ছে স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায় দেখব। এরপর আসো, এখানেই শেষ নয়, এরপর আছে হচ্ছে সরল দোলক, সরল দোলক ও এর সূত্রাবলী, সরল দোলক ও সরল দোলকের সূত্রাবলী, সরল দোলকের ব্যবহার। তোমরা এই জিনিসগুলো একটু লিখে নাও, কোন কোন কন্টেন্টগুলো আমি তোমাদেরকে পড়াবো, জিনিসগুলো একটু লিখে নাও। সরল দোলকের ব্যবহার পড়াবো, এরপর হচ্ছে সরল দোলক ব্যবহার করে দোলকের সাহায্যে জি এর মান নির্ণয়, জি এর মান নির্ণয় করা। এরপর হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা। এরপর হচ্ছে সময় নির্ণয় করা, সময় নির্ণয়, সময় নির্ণয় করা। এরপর হচ্ছে ঘড়ি কিভাবে ফাস্ট চলে, ঘড়ি কখন স্লো চলে, ওই জিনিসগুলো দেখাবো। ঘড়ির ফাস্ট বা স্লো চলা। এরপরে হচ্ছে সরল ছন্দিত, সরল দোলন গতির সাথে সরল দোলন গতির সাথে বৃত্তাকার গতির সম্পর্ক, বৃত্তাকার গতির সম্পর্ক। ওকে, সো আমরা এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব, ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও। ওকে, আরও একটা আছে সমন্বিত স্প্রিং এর দোলন। এটা তুমি চাইলে, আচ্ছা এখানে লাস্টে লিখো সমন্বিত স্প্রিং এর দোলন, সমন্বিত স্প্রিং এর দোলন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো এই জিনিসগুলো একটু লিখে নাও, এই জিনিসগুলো একটু লিখে নাও। তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারের কন্টেন্টগুলা, যে কন্টেন্টগুলো এখানের মধ্যে লিখলাম, এই কন্টেন্টগুলো হচ্ছে একদম ফুল কন্টেন্ট। অ্যান্ড এই কন্টেন্টগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে আসবে। সো দেখো কন্টেন্টের মধ্যে আমরা কি কি পড়াবো, পর্যায়বৃত্তি কি, পিরিয়ডিসিটি কি, এটা নিয়ে আলোচনা করা হবে। স্থানিক পর্যায়ক্রম কি, কালিক পর্যায়ক্রম কি, পর্যায়বৃত্ত গতি কি, সরল ছন্দিত স্পন্দন গতি কি, স্প্রিং এর গতি, স্প্রিং এর গতিটাও কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি। সো স্প্রিং কিভাবে সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে, আমরা ওই জিনিসগুলো দেখব। এরপরে হচ্ছে আচ্ছা সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এর বৈশিষ্ট্যগুলো সহ, সরল ছন্দিত স্পন্দন গতি ও এর বৈশিষ্ট্য। সো আমি আরও একটা জিনিস মিস করে যাচ্ছি, আমি দেখো সরল দোলকের ক্ষেত্রে শক্তি, সরল দোলকের ক্ষেত্রে শক্তি, শক্তির মধ্যে থাকবে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, গতিশক্তি। এরপরে হচ্ছে বিভব শক্তি, এরপর হচ্ছে মোট শক্তি, মোট শক্তি। এরপর হচ্ছে শক্তির নিত্যতা, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা।
ওকে, সো দেখো আমরা সরলচলিত স্পন্দনের ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আলোচনা করব, আমরা স্প্রিংয়ের গতি নিয়ে আলোচনা করব। ওকে, আমরা স্প্রিংয়ের গতি নিয়ে আলোচনা করব, আমরা উলম্ব স্প্রিংয়ের দোলন, মানে একটা স্প্রিং যদি উলম্বভাবে ভার্টিক্যালি যদি দোল দিতে থাকে তাহলে সে কোন ধরনের মোশন মেনটেন করবে, আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা আনুভূমিক স্প্রিংয়ের দোলন, একটা স্প্রিং যদি আনুভূমিকভাবে থাকে তাহলে সে কোন ধরনের মোশন মেনটেন করবে, ওই জিনিসগুলা। এরপর হচ্ছে স্প্রিংয়ের সমবায়, এরপর হচ্ছে সরল দোলক আর তার সূত্রাবলী, এরপর হচ্ছে সরল দোলকের ব্যবহার, সরল দোলকের সাহায্যে আমরা জি এর ভ্যালু নির্ণয় করব, পাহাড়ের উচ্চতা নির্ণয় করব, সময় নির্ণয় করব, রাইট। সো এরপর হচ্ছে একটা ঘড়ি ফাস্ট চললে কি হবে, একটা ঘড়ি স্লো চললে কি হবে, আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা সরল দোলক গতির সাথে বৃত্তাকার গতির সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব, আমরা সমন্বিত স্প্রিংয়ের দোলন নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তি, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, অ্যান্ড অলসো একটা সরল দোলক যখন সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতিতে দোল খেতে থাকে তখন বলা হয় ওইখানে শক্তির নিত্যতা, মানে প্রত্যেকটা পয়েন্টের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কি থাকবে, কনজার্ভ থাকবে। এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব, ঠিক আছে। আর টপিকগুলো দেখে ভয় লাগতেছে, টপিকগুলো দেখে ভয় লাগার কিছু নাই, প্রত্যেকটা জিনিস এখানে আমি পড়াবো, একটা জিনিসও বাদ যাবে না, ওই ডিটেলসে পড়াবো, যাতে করে আমি বললাম আমি এখানে তোমাদেরকে বোর্ডে যেগুলো পড়াবো ওই জিনিসগুলো যদি তোমরা একটা নোট ডাউন করে নাও, এরপরে তোমাদের আর অন্য কিছু পড়া লাগবে না, ওইগুলো পড়লেই হয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো, অ্যান্ড তোমরা সবাই কন্টেন্টগুলো একটু লিখে নাও। অ্যান্ড আমি একটু আলোচনা করি তোমাদের সাথে, এই যে কন্টেন্টগুলো আমি এখানের মধ্যে প্রোভাইড করলাম, এই কন্টেন্টগুলো থেকে তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট থেকে কিন্তু এমসিকিউর জন্য প্রত্যেকটা কন্টেন্ট গুরুত্বপূর্ণ। সো লিখো এমসিকিউর জন্য, ফর এমসিকিউ অল কন্টেন্ট আর ইম্পর্টেন্ট। সো এখানে লিখো, আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিই আজকে, পর্যায়বৃত্ত গতির একটা ফুল সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ফর এমসিকিউ অল কন্টেন্ট আর ইম্পর্টেন্ট। সব কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ, বিকজ এমসিকিউ কোন জায়গা থেকে চলে আসবে ইউ ডোন্ট নো, বাট সিকিউর জন্য কিছু কন্টেন্ট আছে যেগুলো আসলেই কাজে দিবে। সো ওই কন্টেন্টগুলো আমি বক্স করে দিচ্ছি ফর সিকিউ। সো সিকিউর জন্য যে কন্টেন্টগুলো আছে এগুলোর উপর আমি স্টার মার্ক করতেছি। দেখো, প্রথমত হচ্ছে এই যে সরল ছন্দিত স্পন্দন ও এর বৈশিষ্ট্য, ওকে, এই যে এইটার উপর স্টার মার্ক করো সিকিউর জন্য। ওকে, তো সিকিউর জন্য স্টার মার্ক করে দিচ্ছি আমি। সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের জন্য স্পন্দন থেকে সিকিউ আসার পসিবিলিটি 100%। স্প্রিংয়ের গতি, ওকে, এটা থেকেও সিকিউ আসে। উলম্ব স্প্রিংয়ের দোলন, আনুভূমিক স্প্রিংয়ের দোলন, এটা থেকেও তোমার সিকিউ চলে আসে। এরপরে হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, সময় নির্ণয় করা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। ঘড়ির ফাস্ট চলা বা স্লো চলা, ওকে, ঘড়ির ফাস্ট চলা বা স্লো চলা, এগুলো থেকেও কোয়েশ্চেন হয়। ওকে, এরপরে আসো সরল দোলকের ক্ষেত্রে শক্তি, স্টার মার্ক করো। ওকে, এরপরে হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা, স্টার মার্ক করো। সো সিকিউর জন্য স্টার মার্কড কন্টেন্ট। সো আমরা সিকিউর জন্য কি পড়বো, সিকিউর জন্য আমরা হচ্ছে স্টার মার্কড কন্টেন্টগুলো পড়বো। এই যে এই কন্টেন্টগুলো মোটামুটি পড়লে আমাদের সিকিউ থেকে চলে আসে। এই কন্টেন্টগুলো যদি মোটামুটি আমরা পড়ি, এখান থেকে আমাদের কি চলে আসবে, এখান থেকে আমাদের সিকিউগুলো চলে আসে, রাইট। দেখো আমি বক্স করে দিচ্ছি। সো এগুলা, এটা পুরো বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট ফর সিকিউ। ওকে, সো তোমাদের যদি পর্যায়বৃত্ত গতি থেকে সিকিউ হয়, এই যে বক্স করা যে বক্সগুলো আমি করে দিলাম এগুলা থেকে হবে, এর বাইরে হবে না। সো তোমরা সবাই কন্টেন্ট সম্পর্কে আইডিয়া পাইছো কিনা একটু জানাও, আর এই যে সাজেশনটা একটু লিখে নাও ফর পিরিয়ডিক মোশন। এই বছরও কিন্তু পিরিয়ডিক মোশন থেকে 2টা সিকিউ আসছে, সো একটু লিখে নাও। ওকে, সো তোমরা সবাই একটু জানাও আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, অ্যান্ড লেখা শেষ হলে একটু ডান লিখো,
লেখা শেষ হলে একটু ডান লিখো, তারপর আমরা আস্তে আস্তে পড়ায় ঢুকে যাব। লেখা শেষ হলে একটু ডান লিখো। এটা কিন্তু পর্যায়বৃত্ত গতির ফুল বেসিক সহ আমি ম্যাপটা তোমাদেরকে করাই দিলাম, যেখান থেকে যা যা আমি তোমাদেরকে পড়াবো আজকে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। ওকে, সো সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। সোহানুর রহমান সোহান লিখেছ, ভাইয়া আপনি কোন লেখকের বই থেকে পড়াচ্ছেন জানলে একটু ভালো হতো। দেখো আমরা যখন 10 আমরা 10 মিনিট স্কুলে যেটা করি সেটা হচ্ছে তোমরা যে কন্টেন্ট তোমাদের ওয়েব অ্যাপে যে ধরনের কন্টেন্টগুলো পাও, এই কন্টেন্টগুলো কিন্তু 10 থেকে 12 জনের হাত হয়ে আসে। তাহলে তোমরা চিন্তা করতে পারবে না যে কত পিউরিফাইড একটা কন্টেন্ট তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে। অ্যান্ড এইগুলা বাজারের মধ্যে যে 10-12টা বই আছে সবগুলাকে কম্বাইন্ড করে একটা কন্টেন্ট, একটা মাস্টার শিট রেডি করা হয়। অ্যান্ড এই মাস্টার শিটটা রেডি করা হয় 10-12 জন 10-12টা স্টেপ পার করে। অ্যান্ড অলসো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউর জন্য আমরা কাজ করতেছি, আমরা রেকর্ডেড ভিডিও বানাচ্ছি যেগুলো তোমরা ইন ফিউচার পেয়ে যাবে, মানে তোমাদের পরীক্ষার আগে এগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হবে। সো প্রত্যেকটা ওয়েব অ্যাপে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ, যে শিটগুলো পাচ্ছ, এগুলো প্রত্যেকটা মাস্টার শিট। অ্যান্ড আমরা যে কাজগুলো করতেছি তোমরা আমাদের কাজের 4 ভাগের 1 ভাগ কিন্তু দেখতে পাচ্ছ, বাকি 3 ভাগ কিন্তু দেখতে পাচ্ছ না। সো এই কন্টেন্টগুলোই কিন্তু একদম পিউরিফাইড, অনেকগুলো রাইটারের বই কম্বাইন্ড করে মিক্স করে করা একটা কন্টেন্ট। ওকে, সো এখানে স্পেসিফিক কোনো রাইটারের বই থেকে পড়ানোর কোনো সুযোগ নেই, বিকজ আমরা যখন কন্টেন্টগুলো ক্রিয়েট করি সো আমরা অনেকগুলো বইকে কম্বাইন্ড করে একটা কন্টেন্ট ক্রিয়েট করি। অ্যান্ড অলসো এগুলো মডারেট হয়, প্রুফ রিডিং হয়, এরপর হচ্ছে এগুলো চেক করা হয়, মিস্টেক ইরর চেক করা হয়। অ্যান্ড এরপরে হচ্ছে এগুলো আবার একটা ফাইনাল মাস্টার শিট রেডি করে এটা ফাইনালি তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। সো তোমরা আমাদের টোটাল যে কাজটা হচ্ছে এই কাজের তোমরা 4 ভাগের মাত্র 1 ভাগ দেখতে পাও। বাট এই একটা কাজের পেছনে, একটা কন্টেন্টের পেছনে যে কত শ্রম যাচ্ছে এটা কিন্তু তোমরা দেখতে পাও না। সো এই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের কন্টেন্টের প্রথম দিকে যে টপিকগুলো এগুলো নিয়ে আলোচনা করি। আজকে হচ্ছে আমরা পর্যায়বৃত্তি নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আমরা পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি নিয়ে আলোচনা করব। সো দেখো, পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। সো পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি জিনিসটা কি? পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি জিনিসটা হচ্ছে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট বিন্দু বা একটা নির্দিষ্ট অপেক্ষক বা একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট কালের সাপেক্ষে রিপিটেড হতে থাকে, তখন এটাকে বলা হয় কি? পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। আমি আবার বলি তোমাদেরকে, পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি জিনিসটা কি? যখন কোনো কিছুর পুনরাবৃত্তি, এটা হতে পারে একটা ইভেন্ট, এটা হতে পারে একটা ঘটনা, এটা হতে পারে যে কোনো একটা পরিস্থিতি, রাইট? সো যখন তোমার কোনো কিছুর পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা নির্দিষ্ট অপেক্ষক বা একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট কালের সাপেক্ষে একটা ফিক্সড পয়েন্টকে বারবার সার্টেন পিরিয়ড অফ টাইম পর বারবার যখন কি করবে, অতিক্রম করবে, তখন ওই ঘটনাকে বলা হচ্ছে পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। ওকে, সো লিখো যখন কোনো কিছুর পুনরাবৃত্তি। ওকে, সো তোমরা একটু লিখো, তোমরা সবাই একটু লিখো, ঠিক আছে? যখন কোনো কিছুর পুনরাবৃত্তি একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একটি নির্দিষ্ট বিন্দু বা অপেক্ষক বা স্থান বা কালের সাপেক্ষে একই ধরনের হয়, তখন তাকে
পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি বলে, তখন তাকে পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি বলে। সো যখন কোনো কিছুর পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট পয়েন্ট বা একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট কাল বা একটা নির্দিষ্ট ফাংশন বা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বা একটা নির্দিষ্ট অপেক্ষকের সাপেক্ষে একই ধরনের রিপিটেড মোশন হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি, রাইট? তখন সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সো এখন কোনো কিছুর পুনরাবৃত্তি কোনো একটা স্থানের সাপেক্ষে বা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে কীভাবে হয়, এই যে যেমন আমার মাথার উপরে ধর একটা ফ্যান ঘুরতেছে, সো ফ্যানের ঘূর্ণনে তুমি যে কোনো একটা পয়েন্ট যদি সুনির্দিষ্ট করে নাও, তখন তুমি দেখতে পাবা ফ্যানটা যখন বারবার ঘুরে ঘুরে যাচ্ছে তখন বারবার কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর কিন্তু ওই ফিক্সড পয়েন্টটাকে কিন্তু অতিক্রম করতেছে বারবার, রাইট? তো ধরো একটা ফ্যান ঘুরতেছে, এই যে এটা একটা ধরো ফ্যান, এটা ধরো একটা ফ্যান, এই ফ্যানটা ধরো তিনটা পাখা, এই ফ্যানের তিনটা পাখা অ্যান্ড ফ্যানটা হচ্ছে ঘুরতেছে, রাইট? সো দেখো ফ্যানটা ধরো ঘুরতেছে, এই যে ফ্যানটা ঘুরতেছে বৃত্তাকার পথে রোটেট করতেছে। সো এই বৃত্তাকার পথে ফ্যানটা ঘূর্ণনের সময় আমি যে কোনো একটা পয়েন্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে এ। সো দেখো এই ফ্যানটা যখন বৃত্তাকার পথে রোটেট করবে, এই ফ্যানটা যখন বৃত্তাকার পথে রোটেট করবে, সো এইভাবে ধরো রোটেট করতেছে পাখাগুলা, ফ্যানের পাখাগুলো ধরো এইভাবে রোটেট করতেছে, রাইট? সো এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে ছাদ, একটা ছাদ থেকে ফ্যান ঝুলানো, ফ্যানটা ঘুরতেছে, রোটেট করতেছে। এটা যেহেতু একটা সমতল 2D সারফেস, তো এখানে 3Dটা দেখানো পসিবল না। সো দেখো এখানে যখন ফ্যানটা ঘুরতেছে, আমি যদি এই পয়েন্টটাকে যদি ফিক্সড করে ধরি, ঘূর্ণনের সময় একটা নির্দিষ্ট টাইম পরপর কিন্তু এ পয়েন্টকে বারবার ক্রস করতেছে না, রাইট? সো এগুলাই হচ্ছে পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তি। ওকে, সো এগুলাই হচ্ছে কি পর্যায়বৃত্তি। যেমন পৃথিবীর চারদিকে কে ঘুরতেছে, পৃথিবীর চারদিকে কে ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে, আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। সো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর পৃথিবী সূর্যের চারদিকে একই রকমভাবে ঘুরতেছে না। সো এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে পর্যায়বৃত্তি। সো তোমরা পর্যায়বৃত্তি জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা পর্যায়বৃত্তি জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও, কুইক। তোমরা পর্যায়বৃত্তি জিনিসটা সবার ক্লিয়ার কিনা, পর্যায়বৃত্তি জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, এই জিনিসটা একটু কমেন্ট করে জানাও। পর্যায়বৃত্তি জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, ঠিক আছে? সো পর্যায়বৃত্তি জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব পর্যায়ক্রম, এখন আমরা দেখব হচ্ছে পর্যায়ক্রম, এখন আমরা দেখব হচ্ছে পর্যায়ক্রম। ইনিশিয়াল পড়ালেখাগুলো একদম সোজা, সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো পর্যায়ক্রমটা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, আরেকটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম, ওকে। আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম আর একটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। আচ্ছা পর্যায়ক্রম জিনিসটা কি, পর্যায়ক্রম জিনিসটা কি কে বলতে পারবা? একটা হচ্ছে স্পেশিয়াল পিরিয়ডিসিটি, আরেকটা হচ্ছে টেম্পোরাল পিরিয়ডিসিটি, ওকে। আরেকটা হচ্ছে স্পাশিয়াল, ওকে। তোমরা সবাই একটু জানাও পর্যায়ক্রম জিনিসটা কি। একটা হচ্ছে স্পেশিয়াল পিরিয়ডিসিটি আর একটা হচ্ছে টেম্পোরাল পিরিয়ডিসিটি। আচ্ছা, সো আমি পর্যায়ক্রম নিয়ে আলোচনা করতেছি, তোমরা একটু জানাও পর্যায়ক্রম জিনিসটা কি। ওকে, হোমোস্যাপিয়েন্স, ওকে, তুমি প্রথমত একটা মানুষ, হোমোস্যাপিয়েন্স। সো তুমি জানাচ্ছ যে একই জিনিস বারবার আবর্তনের কাল, রাইট? সো পর্যায়ক্রম হচ্ছে মানে কোনো একটা ক্রম বা কোনো একটা অর্ডার মেনটেন করে একই ধরনের জিনিসের বারবার পুনরাবৃত্তি। সো লিখো কোনো একটা পর্যায়ক্রমের ডেফিনেশনটা একটু লিখো, পর্যায়ক্রমের ডেফিনেশনটা একটু লিখো। কোনো একটি সুনির্দিষ্ট ক্রম বা স্পেসিফিক অর্ডার মেনটেইন করে, স্পেসিফিক অর্ডার কি করে মেনটেইন করে, কোনো একটা সুনির্দিষ্ট ক্রম বা একটা স্পেসিফিক অর্ডার মেনটেইন করে কোনো কিছুর
বারংবার পুনরাবৃত্তি, কোনো কিছুর বারংবার পুনরাবৃত্তি। সো দেখো পর্যায়ক্রম বা পর্যায়ক্রমটা কি, পিরিয়ডিসিটি বা পর্যায়ক্রমটা কি দেখো। পর্যায়ক্রমটা হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট ক্রম বা একটা স্পেসিফিক অর্ডার মেনটেন করা হবে, সেখানে একটা স্পেসিফিক অর্ডার মেনটেন করে কোনো কিছুর সুনির্দিষ্টভাবে কি হতে থাকবে, পুনরাবৃত্তি হতে থাকবে। সো এই পর্যায়ক্রম জিনিসটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। আমরা পর্যায়ক্রম জিনিসটাকে দুইটা সেগমেন্টে ভাগ করতেছি। একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম বা স্পেশাল পিরিয়ডিসিটি, আরেকটা হচ্ছে কালিক পর্যায়ক্রম বা টেম্পোরাল পিরিয়ডিসিটি, রাইট। সো আমরা স্থানিক পর্যায়ক্রম কি এখন দেখব, আমরা কালিক পর্যায়ক্রম কি দেখব। সো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি স্থানিক পর্যায়ক্রম, তার মানে এখানে পর্যায়বৃত্তির পর্যায়ক্রমটা কিসের সাপেক্ষে হবে, স্থানের সাপেক্ষে, কোন একটা সার্টেন স্পেসের সাপেক্ষে হবে, বা কোন একটা সার্টেন স্পেস পরপর একই ধরনের জিনিসের বারবার রিপিটেড হবে। কোন একটা সার্টেন স্পেসে একই ধরনের জিনিস যদি বারবার রিপিটেড হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানান, ঠিক আছে। ভাই মাহফিল কোথায়, মাহফিল খামু, মাহফিল বাসার একটু দূরে গিয়ে হচ্ছে। সপ্তাহে কয়টা ক্লাস নেবেন, সপ্তাহে 3টা ক্লাস নিব। এই চ্যাপ্টারটা আমি খুব দ্রুতই তোমাদের শেষ করে দিব। ওকে, সো লিখো স্থানিক পর্যায়ক্রম, লিখো স্থানিক পর্যায়ক্রম। ওকে, স্থানিক পর্যায়ক্রম জিনিসটা লিখো, যখন পর্যায়বৃত্তির পর্যায়ক্রম স্থানের সাপেক্ষে হয়, যখন পর্যায়বৃত্তির পর্যায়ক্রম স্থানের সাপেক্ষে হয়, তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। তাহলে কালিক পর্যায়ক্রম জিনিসটা কি, এখান থেকেই বোঝা যাচ্ছে। স্থানিক পর্যায়ক্রম যেহেতু স্থানের সাপেক্ষে হচ্ছে, তাহলে কালিক পর্যায়ক্রম কিসের সাপেক্ষে হবে, কালের সাপেক্ষে বা টাইমের সাপেক্ষে, রাইট। সো লিখো কালিক পর্যায়ক্রম হচ্ছে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি কালের সাপেক্ষে হয়। সো লিখো যখন কোনো কিছুর পুনরাবৃত্তি কালের সাপেক্ষে হয়, তাকে কি বলে, তাকে কালিক পর্যায়ক্রম বলে। সো দেখো যখন কোনো কিছুর পুনরাবৃত্তি কালের সাপেক্ষে হয়, তাকে কি বলে, কালিক পর্যায়ক্রম। সো একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, একটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। এখন আমরা তো লিখে ফেললাম যে স্থানিক পর্যায়ক্রম কি, কোনো কিছুর পুনরাবৃত্তি যখন স্থানের সাপেক্ষে হবে তখন সেটা স্থানিক পর্যায়ক্রম, আর কোনো কিছুর পুনরাবৃত্তি যখন কালের সাপেক্ষে হবে তখন সেটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। এখন হোয়াট ইজ দ্য এক্সাম্পল, কখন আমরা স্থানিক পর্যায়ক্রম বলবো, কখন আমরা কালিক পর্যায়ক্রম বলবো। সো আমাদের প্রথমে হচ্ছে স্থানিক পর্যায়ক্রম কি, কালিক পর্যায়ক্রম কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। মানে এই জিনিসগুলো তো আমরা আলোচনা করলামই, আমাদেরকে এখন দেখতে হবে হচ্ছে স্থানিক পর্যায়ক্রমের বৈশিষ্ট্যগুলো কী কী, কালিক পর্যায়ক্রমের বৈশিষ্ট্যগুলো কী কী, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো তোমরা নিশ্চয়ই অনেকে এখন যারা বসে বসে ক্লাস করতেছো, তোমরা অনেকেই হয়তো ডোরা কাটা শার্ট পরে আসো, অথবা তোমার শার্টের একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে এমন কিছু ডিজাইন করা আছে যে এই ডিজাইনগুলো একটা সার্টেন স্পেস পরপর একই ধরনের। সো ডোরা কাটা শার্ট পরে বসে কারা কারা ক্লাস করতেছো জানাই ফেলো। ডোরা কাটা শার্ট পরে কারা কারা ক্লাস করতেছো জানাই ফেলো। ডোরা কাটা শার্ট পরে কারা কারা ক্লাস করতেছো দ্রুত জানাও। অ্যান্ড তোমরা তোমাদের ডোরা কাটা শার্টের দিকে একটু তাকাইলেই তোমরা দেখতে পাবা তোমাদের ডোরা কাটা শার্টগুলা একটা সার্টেন স্পেস পরপর। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আজকে ক্লাসটা নেওয়ার সময় আমারও একটা ডোরা কাটা শার্ট পরে আসা দরকার ছিল, বাট আমি একটা ফুল ইউনিফর্ম কালারের শার্ট পরে আসি। সো এই কালারে দেখানো পসিবল হচ্ছে না।
সো কার্টেইন প্যাটার্ন, হ্যাঁ পর্দার যে প্যাটার্নগুলো আছে তোমাদের ঘরের পর্দার দিকেও একটু তাকাতে পারো, অথবা তোমাদের খাটের মধ্যে যে বেডশিট আছে ওটার দিকেও একটু তাকাতে পারো। তাকাইলে তোমরা দেখতে পাবা যে জিনিস, যে নকশাগুলো করা হয়েছে বা যে ডোরাগুলা ওখানের মধ্যে ওরিয়েন্টেড, এগুলো একটু খেয়াল করলে দেখতে পাবা যে ডোরাগুলা কিন্তু একটা সার্টেন স্পেস পরপর কিন্তু একই ধরনের দেখতে, একই ধরনের ডিজাইন এখানের মধ্যে কিন্তু প্রোভাইড করা হয়েছে, রাইট? ওকে, ওকে অনেকজন বলতেছো যে খালি গায়ে। আরে বেটা, খালি গায়ে পরে ক্লাস করতেছো, সেটা বলার কি আছে? এটা তো আমি বলছি তোমাদেরকে হচ্ছে যারা যারা ওকে ওকে ঠিক আছে, সো চিল, ঠিক আছে। যারা যারা পড়ছো তাদেরকে বলতে বলছি, যারা কিছুই পড়ো নাই তারা বলার দরকার নাই, ঠিক আছে? যারা কিছুই পড়ো নাই তারা বলার দরকার আছে। ওকে, সো যাই হোক, মান সম্মান রাখলি না তোরা। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ দেখব। এখন আমরা হচ্ছে স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ দেখব। স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ, সবাই লিখো। স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। তোমাদের কথা শুনে আমি কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। ওকে, এই তীব্র শীতে তোমরা খালি গায়ে ক্লাস করছো, মানে কিছু বলার নাই আসলে। সো লিখো স্থানিক পর্যায়ক্রমের উদাহরণগুলো একটু লিখো। ঘড়ির কাঁটার গতি। সো আমি উদাহরণগুলো একটু লিখে দেই, তোমরা লিখো। এরপর হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এক একটা। সো দুই একটা বুঝালেই হয়ে যাবে। ঘড়ির কাঁটার গতি। সো তোমরা উদাহরণগুলো একটু লিখতে থাকো। সূর্যের চারদিকে গ্রহদের গতি। ওকে, এরপর হচ্ছে একটা উলম্ব স্প্রিং এর গতি। একটি উলম্ব স্প্রিং এর গতি। ওকে, তরঙ্গের উপরিস্থ কোনো কণার গতি। তরঙ্গের অনেকগুলো উদাহরণ দিব, এগুলো তোমাদের এমসিকিউ দিয়ে পাজল করতে পারে। সো সবগুলো উদাহরণ কিন্তু তোমরা লিখবা। তরঙ্গের উপরিস্থ কোনো কণার গতি। ওকে, সো এরপর হচ্ছে ঋতুর পরিবর্তন। এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, ঋতুর পরিবর্তন, ঠিক আছে? সো এটাও কিন্তু তোমার স্থানিক পর্যায়ক্রম, ঋতু পরিবর্তন। এরপর হচ্ছে জোয়ার ভাটা পর্যায়ক্রমে আসে পানিতে, এটাও কিন্তু তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। ওকে, সো এরপর হচ্ছে হার্টবিট। ওকে, সো এরপর হচ্ছে স্ফটিকের মাঝখানে পরমাণুর পর্যায়ক্রম। স্ফটিক বা ক্যালাসের মধ্যে পরমাণুর স্পন্দন। ওকে, সো এরপর হচ্ছে সরল দোলকের গতি। সো এরপরে হচ্ছে ধান ক্ষেতের ঢেউয়ের গতি। তো এরপরে লিখো হচ্ছে শার্টের ডোরা। এরপর হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। সো এগুলাই। ওকে, সো এগুলো সবাই একটু লিখে নাও, এই জিনিসগুলা সবাই একটু লিখে নাও, উদাহরণগুলো একটু সবাই লিখে নাও।
এখানে গতির কথা বলা হয় নাই। শার্টের ডোরা কিভাবে গতি হলো একজন জিজ্ঞেস করছো যে শার্টের ডোরা কিভাবে গতি হয়। এখানে দেখো, এখানে কিন্তু পর্যায়বৃত্তি, আমি পর্যায়ক্রমের কথা উল্লেখ করেছি, আমি এখানে গতির কথা উল্লেখ করি নাই। সো দেখো ঘড়ির কাঁটার গতি, সো দেখো স্থানিক পর্যায়ক্রম। এই যে এখানের মধ্যে যে উদাহরণগুলো লিখে নিলাম, আজকের পর থেকে এই উদাহরণগুলো মাথার মধ্যে একদম সেট আপ করে নাও। এইগুলাই হচ্ছে কি স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। যে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে গ্রহের গতি। দেখো ঘড়ির কাঁটা কিন্তু একটা নির্দিষ্ট স্থান পরপর বারবার কিন্তু কি সার্কুলার মোশনে রোটেট করতেছে। ঘড়ির যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলা কিন্তু একটা নির্দিষ্ট স্থান পরপর যে সার্কুলার পাথ অতিক্রম করতেছে, তুমি ওই সার্কুলার পাথের যদি একটা ফিক্সড পয়েন্ট যদি তুমি কনসিডার করে নাও, তাহলে তুমি দেখতে পাবা ওই ফিক্সড পয়েন্টকে প্রত্যেকটা কাঁটা বারবার অতিক্রম করতেছে। সো এটাই হচ্ছে তোমার ঘড়ির কাঁটার গতি, রাইট। সো এরপর হচ্ছে সূর্যের চারদিকে গ্রহদের গতি। সূর্যের চারদিকে যে গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে সতত ঘূর্ণায়মান, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থান সাপেক্ষে কিন্তু কি সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সো এইভাবে উলম্ব স্প্রিংয়ের গতি, একটা উলম্ব স্প্রিং কি করে দেখো, তুমি যদি একটা উলম্ব স্প্রিং চিন্তা করো, এই যে একটা উলম্ব স্প্রিং এভাবে আছে, ওকে। সো তুমি এখানের মধ্যে একটা কি করলা, এখানের মধ্যে একটা অবজেক্ট তুমি বাতলা, এরপর এটাকে টেনে ছেড়ে দাও। এরপর এটাকে যদি তুমি টেনে যদি ছেড়ে দাও, এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে করতে থাকবে। সো তোমরা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এই কথাটা বলার পর তোমাদের একটা মুভির নাম মনে পড়ে যাওয়ার কথা। যাদের যাদের মনে পড়ছে কমেন্ট করে জানো। এই যে স্প্রিংয়ের আপ ডাউন পড়াইলাম, এই স্প্রিংয়ের আপ ডাউনের সাথে তোমাদের একটা মুভির সংশ্লিষ্টতা পাওয়ার কথা। স্টুডেন্ট লাইফে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুভিটা একবার না একবার দেখছে। সো আমি এখানে স্প্রিংয়ের আপ ডাউন দেখালাম, মুভিতে হয়তো অন্য কিছুর আপ ডাউন দেখাইছিল। সো এটা বিবেচ্য বিষয় না, ওকে। সো এই যে দেখো, এই স্থানটাকে কনসিডার করে, এই স্থানটাকে কেন্দ্র করে কিন্তু স্প্রিংটা আপ ডাউন করতেছে, রাইট। ওকে ওকে 3 idiots, ওকে গুড, ঠিক আছে। সো এই যে আপ ডাউন আমি কিন্তু অন্য কিছুর আপ ডাউনের কথা বলি নাই, আমি স্প্রিংয়ের আপ ডাউনের কথা বলেছি। সো তোমরা অন্য কিছু ভেবে নিও না, ওকে। সো এই যে আপ ডাউন এটাও কিন্তু হচ্ছে তোমার একটা স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। সো এটা গেল। এরপর হচ্ছে তরঙ্গের উপরিস্থ কণার গতি। সো তুমি যদি একটা ওয়েভ কনসিডার করো, একটা ওয়েভ যদি তুমি চিন্তা করো, এই যে একটা তরঙ্গ। সো এখানে তুমি যদি একটা দেখো, আমি একটা তরঙ্গ আঁকি, একটা ওয়েভ বড় করে আঁকাই, একটা ওয়েভ যদি আমি বড় করে আঁকাই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। একটা ওয়েভ যদি আমি বড় করে আঁকাই তাহলেই হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ওয়েভ আমি বড় করে আঁকালাম, অ্যান্ড এই ওয়েভের মধ্যে আমি একটা পয়েন্ট কনসিডার করলাম। সো এই যে দেখো, এই পয়েন্টগুলো কিন্তু নির্দিষ্ট স্থান পরপর একই ধরনের মোশন। দেখো এই যে ওয়েভের পয়েন্টগুলো দেখো, এই যে তরঙ্গ শীর্ষগুলো দেখো একটা নির্দিষ্ট স্থান পরপর কিন্তু একই ধরনের, তরঙ্গ পাদগুলো দেখো একটা নির্দিষ্ট স্থান পরপর কিন্তু একই ধরনের। সো তরঙ্গের উপরিস্থ কোনো কণার গতিটা হচ্ছে কি তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। তরঙ্গের উপরিস্থ কোনো ওকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ওকে। এরপরে হচ্ছে তোমার ঋতু পরিবর্তন। এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু 6টা রূপে আমাদের দেশে আসে। সো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার স্থানিক পর্যায়ক্রম। এগুলো একটা নির্দিষ্ট সময় পর, এগুলো একই সাথে স্থানিক কালিক দুইটাই হয়, বাট এগুলো কিন্তু আসার পর আমাদের সারাউন্ডিংসটা কিন্তু চেঞ্জ করে দেয়। আমাদের সারাউন্ডিংসটা গ্রীষ্মকালে যেমন গরম লাগে একটা নির্দিষ্ট স্থানে, যেমন বাংলাদেশে গ্রীষ্মকালে গরম লাগে, সো সেম এক বছর পর আবার যখন গ্রীষ্মকাল আসবে আবার গরম লাগবে। সো এটাকেও তুমি স্পেশাল পিরিয়ডিসিটি বা স্থানিক পর্যায়ক্রম হিসেবে কনসিডার করতে পারো। এরপর হচ্ছে জোয়ার ভাটা। সমুদ্রের মধ্যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর জোয়ার আসে একটা স্থানে, ওই স্থানে আবার ক্রমান্বয়ে জোয়ার ভাটা এভাবে আসতে থাকে। কারো লাইফে জোয়ার আসে, কারো লাইফে ভাটা আসে একটা নির্দিষ্ট সময় পরপর। সো এটা তুমি অনেক কিছুর সাথে কনসিডার করতে পারো। যেমন তোমাদের যখন মাসের শুরুতে সবার পকেটে জোয়ার ভাটা আসে, আবার যখন আস্তে আস্তে পার হয়
তখন কি মানি ব্যাগের মধ্যে আস্তে আস্তে জোয়ার আসতে থাকে, এটা আবার ভাটা আসতে থাকে, এক মাসের লাস্টে গিয়ে একদম ভাটাই পরিপূর্ণ থাকে। সো এই হচ্ছে অবস্থা। সো তোমরা এই হচ্ছে কথা, এই তোমরা এখনো আপ ডাউন নিয়ে পড়ে আসো, আমি কোথায় জোয়ার ভাটায় চলে গেলাম, তোমরা এখনো আপ ডাউন করতেছো। ওকে, সো আমি জোয়ার ভাটাতে চলে আসছি। এরপর হচ্ছে হার্টবিটগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থান পরপর কিন্তু একই ধরনের বিট কিন্তু মেনটেন করে, রাইট? তো দেখো হার্টবিট কীরকম জেনারেলি কীরকম, হার্টবিট হচ্ছে জেনারেলি হচ্ছে এরকম। ওকে, হার্টবিট কিন্তু জেনারেলি হয় এই যে এরকম। সেটা হার্টবিট হয়েছে নাকি কী হয়েছে? সো দেখো এই যে হার্টবিটগুলো জেনারেল কেসে এরকমই হয়, রাইট? সো দেখো নির্দিষ্ট স্থান পরপর কিন্তু একই ধরনের মোশন মেনটেন করতেছে। সো এগুলো কিন্তু স্থানিক পর্যায়ক্রম। ওকে, সো আমি আর উদাহরণ দিব না, আর এগুলো আমি নর্মালি পড়াই দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু একই ধরনের জিনিস মেনটেন করবে। স্ফটিক বা ক্যালাসের মধ্যে পরমাণুগুলো স্পন্দন, একটা স্ফটিক বা একটা ক্যালাস যখন তুমি কনসিডার করবা, ওই ক্যালাসের মধ্যে পরমাণুগুলো কিন্তু তোমার একই ধরনের ওরিয়েন্টেড কন্ডিশনে থেকে স্পন্দিত হতে থাকে। এরপর হচ্ছে সরল দোলকের গতি। সরল দোলক সিম্পল পেন্ডুলাম তোমরা সবাই দেখছো, অ্যান্ড আমরা সিম্পল পেন্ডুলাম নিয়ে অনেক বিস্তারিত আলোচনা যেহেতু করব, আমরা যেহেতু সিম্পল পেন্ডুলাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই হার্টবিট দেখে আবার কেউ হার্টবিট বাড়াইয়া ফেলিও না বাবারা। ওকে, হার্টবিট যদি বাড়াইতে হয় লেখাপড়ার জন্য বাড়াও, ঠিক আছে? অন্য কিছুর জন্য হার্টবিট বাড়ানোর দরকার নেই, লেখাপড়ার জন্য হার্টকে বিট করো। ওকে, সো এটাই সবচাইতে ভালো হবে। এরপর দেখো তোমাদের ধানের ক্ষেতে ঢেউয়ের গতিটাও কিন্তু কি, ধান খেতে ঢেউয়ের গতিটাও হচ্ছে তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। সো ধান খেতে ঢেউয়ের গতিটা দেখার জন্য যারা গ্রাম থেকে বড় হয়ে আসছো বা যারা এখনও গ্রামে আছো, আমি জানি না এই ক্লাসটা গ্রামে বসে কয়জন করছো। সো তোমরা যারা গ্রামে আসো, এখন শীতকালীন পরিবেশ, এখন তোমরা শীতকাল অনেকের মাঠে কি ফসল, অনেকের ঘরে কি আছে, জমি আছে যেখানের মধ্যে ফসল হয়, রাইট? সো তোমরা একটু বিকেলের দিকে মানে সূর্য যে অস্ত যাবে এর একটু আগে দেখবা ধান খেতে কিন্তু একটা মৃদুমন্দ বাতাস বয়ে যায়। সো এই বাতাসটা কিন্তু খুবই চমৎকার একটা বাতাস। সো এই মৃদুমন্দ বাতাসের দিকে তুমি একটু নোটিস করলে দেখবা এরা ধানের প্রত্যেকটা শীষকে কিন্তু সমভাবে দোলা দিয়ে যায়। মানে এই যে স্পন্দনটা, যে ওয়েভটা যায়, বাতাসের যে ওয়েভটা যায়, ধানের শীষের উপর যে বাতাসের ওয়েভটা যায়, এই বাতাসটা কিন্তু সমগ্র স্থানে সমভাবে প্রবাহিত হয়ে যায়। ওকে, সো রিপিটেশনটা কিন্তু তোমার একটা সার্টেন স্পেস পরপর কিন্তু একই ধরনের মোশন মেনটেন করতেছে। সো এটাও কিন্তু তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। ওকে, সো দেখো ধান খেতে ঢেউয়ের গতি, শার্টের ডোরা তো বললামই। এরপর আসো ইলেকট্রিক ডাইপোল। আমি হার্টবিটটা মুছে দেই, বিকজ হার্টবিট দেখে অনেকে হার্টবিট সামলাইতে পারতেছো না। সো হার্টবিটটা মুছে দেওয়াই ভালো, ঠিক আছে? তো এবার কনসেন্ট্রেট করো ইলেকট্রিক ডাইপোল। সো ইলেকট্রিক ডাইপোল যারা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পড়েছো তারা অবশ্যই জানো ইলেকট্রিক ডাইপোল কীরকম হয়। দেখো ইলেকট্রিক ডাইপোলগুলাকে কেন তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ হিসেবে নেওয়া হয়। দেখো ইলেকট্রিক ডাইপোলকে কেন স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ হিসেবে নেওয়া হয়। সো তুমি ধরো এটা হচ্ছে একটা পাথ, এটা হচ্ছে আরেকটা পাথ। সো তুমি এখানের মধ্যে ধরো পজিটিভ চার্জে চার্জিত করছো একটা পাথকে, আরেকটা পাথকে তুমি নেগেটিভ চার্জে চার্জিত করছো, রাইট? তো একটা পাথকে তুমি পজিটিভ চার্জে চার্জিত করছো, আরেকটা পাথকে তুমি নেগেটিভ চার্জে চার্জিত করছো। এখন তুমি যখন তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জে চার্জিত করলাম, তাহলে আমার এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি ক্রিয়েট হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। এখন ইলেকট্রিক ডাইপোল জিনিসগুলা কি, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে অপরিবাহীর একটা বিশেষ বৈশিষ্ট্য, যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে একটা অপরিবাহী তোমার ইলেকট্রিক ফিল্ডের উপর প্রভাব বিস্তার করে। আবার বলতেছি, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে অপরিবাহীর একটা বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে এরা তড়িৎ ক্ষেত্রের উপর প্রভাব বিস্তার করে। অ্যান্ড ওরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সার্টেইন অর্ডার মেনটেন করে কিন্তু সজ্জিত থাকে। এই যে মাইনাস প্লাস সরি, এই যে আগে হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে প্লাস, মাইনাস প্লাস, এভাবে একটা সার্টেইন অর্ডার মেনটেন করে কিন্তু সজ্জিত থাকে। সো এগুলাই হচ্ছে যে ব্লু কালার দিয়ে যে আমি যে জিনিসগুলো দেখালাম, এগুলাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। অ্যান্ড এই ইলেকট্রিক ডাইপোলগুলোর দিকে তুমি একটু খেয়াল করে দেখো, এরা কিন্তু নির্দিষ্ট স্থান পরপর একই ধরনের অর্ডার,
একই ধরনের স্পেশাল অর্ডার মেনটেন করছে, একই ধরনের স্পেশাল পিরিয়ডিসিটি মেনটেন করছে। দেখো নির্দিষ্ট স্থান পর পর কিন্তু একই ধরনের স্পেশাল পিরিয়ডিসিটি ওরা মেনটেন করেছে। সো দ্যাটস ওয়াই ইলেকট্রিক ডাইপোলটাও কিন্তু সরল তোমার স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। সো এবার তোমরা সবাই সবগুলা কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও, সবগুলা কনসেপ্ট ক্লিয়ার কিনা দ্রুত জানাও, সবগুলা কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা দ্রুত জানান, ঠিক আছে? সবগুলা কনসেপ্ট ক্লিয়ার কিনা দ্রুতই জানান। ওকে, সবার শার্টের ডোরাটা বুঝলাম না। শার্টের ডোরাটা না বোঝার কিছু নাই, তুমি একটা ডোরা কাটা শার্ট নাও, ডোরা কাটা শার্ট নিয়ে ওই ডোরাটার দিকে একটু তাকাও, অথবা তোমার ঘরে যে পর্দাটা আছে পর্দার দিকে একটু তাকাও, অথবা তোমার খাটে যে বেডশিটটা আছে ওটার দিকে একটু তাকাও, দেখতে পাবা যে নকশাগুলো করা আছে এগুলো কিন্তু একটা সার্টেন স্পেস পরপর, একটা নির্দিষ্ট স্থান পরপর কিন্তু একই ধরনের ছাপ, অথবা তোমার ডোরাগুলা দেখো একটা সুনির্দিষ্ট স্থান পরপর একই ধরনের অর্ডার মেনটেন করছে। সো একটা স্থানের সাপেক্ষে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি হচ্ছে তো ওইটাকে তখন বলা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম বা স্পেশাল পিরিয়ডিসিটি। ওকে, সো সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ক্লাস সবসময় এই টাইমেই হবে না, তোমরা রুটিনে দেখতে পাবা। রুটিনে আমার আরও দুইটা ক্লাস আছে, শনিবার আর মঙ্গলবার। শনিবার হবে 6:15 আর মঙ্গলবার হবে হচ্ছে রাত 9:30, বাট ফ্রাইডের ক্লাসটা এই টাইমেই হবে। ওকে, সো এই হচ্ছে কথা। না এখানে এতগুলো উদাহরণ, যে এতগুলো এখানে এতগুলাই উদাহরণ, এগুলো মনে রাখার আসলে কোনো ছন্দ নাই। সো দেখি আজকে রাতে আমি বসে চিন্তা করব যে কোনো ছন্দ বানানো যায় কিনা, ঠিক আছে? সিম্পলি তুমি স্থানের সাপেক্ষে পর্যায়ক্রমটা শিখলে তোমার আর ছন্দ লাগবে না, ঠিক আছে? সো এই গেল স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ। এখন আমরা দেখব কালিক পর্যায়ক্রম। সো আমরা কালিক পর্যায়ক্রমে কি শিখেছিলাম? আমরা কালিক পর্যায়ক্রমে শিখেছিলাম হচ্ছে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি কালের সাপেক্ষে হয়, যখন কোনো কিছুর পুনরাবৃত্তি কালের সাপেক্ষে হয় তখন সেটাকে বলা হয় কালিক পর্যায়ক্রম। সো দেখো কালিক পর্যায়ক্রমের উদাহরণটা দেখো, কালিক পর্যায়ক্রম। ওকে, কালিক পর্যায়ক্রমের উদাহরণ, কালিক পর্যায়ক্রমের উদাহরণ। ওকে, সো আমরা এখন শিখব হচ্ছে কালিক পর্যায়ক্রমের উদাহরণ। সো প্রথমত লিখো, 1 নম্বরে লিখো হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময়ে যেগুলো হয় একই ধরনের জিনিস। ওকে, ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাঁটা, ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাঁটা। ওকে, সো এরপর দেখো সূর্যের চারদিকে পৃথিবীর গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, রাইট? সো এরপর দেখো হৃৎপিণ্ডের গতি, হৃৎপিণ্ডের গতি। এরপর হচ্ছে লাঠিমের গতি। স্থানিক পর্যায়ক্রমের সাথে কালিক পর্যায়ক্রমে তুমি অনেকগুলোই মিল পাওয়া, কারণ যেগুলো স্থানের সাপেক্ষে ঘটে এগুলো কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর ঘটে। ওকে, সো এগুলোতে তুমি মিল পাবা। ওকে, সো মোটামুটি এগুলাই হচ্ছে তোমার। আবার পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। ওকে, আর কোনো উদাহরণ মনে পড়ছে না, তোমাদের যদি আর কোনো উদাহরণ থাকে দিতে পারো স্থানিক পর্যায়ক্রমের। ওকে, তোমাদের যদি আর কোনো উদাহরণ থাকে তোমরা অবশ্যই দাও, আমি ওটাও অ্যাকসেপ্ট করে নিব যদি লজিক্যাল হয়। এটা কেডা? শাহবাজ আশরাফি ভাই, এক্সাম্পলগুলোর কোনো ঠিক ঠিকানা দেখতেছি না। হার্টবিট 2 বার 2 জায়গায় দিলেন।
আচ্ছা, এক্সাম্পলগুলোর ঠিক ঠিকানা তুমি কেন দেখতেছো না? কারণ তুমি তোমার দেখার চোখ দিয়ে দেখতেছো, তুমি তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে ভাইয়া। অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে দেখতে পাবা একই জিনিসের অ্যাট এ টাইম, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর যে পুনরাবৃত্তিটা হয়, এটা একই সাথে স্থানের সাপেক্ষেও হতে পারে, কালের সাপেক্ষেও হতে পারে। তো তুমি যদি দেখার চোখেই দেখো, আনারি যদি চিন্তা করো, তাহলে তোমার এরকমই লাগবে। তো তুমি যদি তোমার জ্ঞানের চোখ দিয়ে দেখো, তোমার জ্ঞানকে যদি একটু বিকশিত করে দেখো, ওকে, এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে দেখো, এখান থেকে দেখিও না, এখান থেকে দেখো। এটাকে কখনো প্রায়োরিটি দিবা না। প্রায়োরিটি দিবা কাকে? এটাকে। এটাকে প্রায়োরিটি দিছো, সো বিপদে পড়ছো। প্রায়োরিটি দিতে হবে আমাদের ব্রেইনকে। সো লিসেন টু ইউর ব্রেইন, নট টু ইউর হার্ট। সো সবসময় হার্টের কথা শুনতে নাই, সবসময় কার কথা শুনতে হবে? ব্রেইনের কথা শুনতে হবে। সো হার্টের কথা সবসময় শুনবা, বিপদে পড়বা, তোমার হার্টবিট দেখবা আপ ডাউন করতেছে। ওকে, সো এই হচ্ছে কথা। সো একটু দেখো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরপর আধানের কি যে ফ্লোটা, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর হচ্ছে আধানের যে ফ্লো ওটা। সো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর যদি আধান ফ্লো হয়, ওটাও কিন্তু তোমার স্থানিক পর্যায় কালিক পর্যায়ক্রমের মধ্যে পড়ে। ঘড়ির সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা, দেখো ঘড়ির সেকেন্ডের কাঁটা যখন 60 বার ঘুরে, ঘড়ির সেকেন্ডের কাঁটা যখন 60 বার ঘুরে, তখন কিন্তু হয় 1 মিনিট, মানে 60 সেকেন্ড পরে 1 মিনিট হয়। সো দেখো আবার আরও 60 সেকেন্ড পর আরেক মিনিট, আরও 60 সেকেন্ড পর আরেক মিনিট, এভাবে প্রত্যেকটা 60 সেকেন্ডের রিপিটেশন কিন্তু একটা একটা করে মিনিটের কি করতেছে? ইনক্রিমেন্ট করতেছে। সো দ্যাটস ওয়াই আমাদের ঘড়ির সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা 60 মিনিট হইলেই একবার, ঘন্টার কাঁটা কি ধরো 12টা থেকে 1টায় গেল, অথবা 1টা থেকে 2টায় গেল। সো 60 মিনিট পর পর কিন্তু মিনিটের কাঁটাটা কি করতেছে? রোটেট করতেছে একটা সার্কুলার পাথ। সো এগুলো হচ্ছে তোমার কালিক পর্যায়ক্রম। এরপর হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি। সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরতেছে, সূর্যের চারদিকে কি হচ্ছে? পৃথিবী ঘুরতেছে। সো সূর্যের চারদিকে যদি পৃথিবী ঘুরে, সূর্যের চারদিকে পৃথিবী কতদিনে ঘুরতেছে? 365 দিন পর পর একবার ঘুরতেছে। পৃথিবী সূর্যের চারদিকে একবার রাউন্ড দিয়ে, একবার রোটেট করে আসতে কতদিন টাইম লাগে? 365 দিন। সো 365 দিন পর পর, 1 বছর পর পর কিন্তু সূর্য পৃথিবীকে কি করতেছে? রোটেট করতেছে। 1 বছর। সো 1 বছরটা কি এখানে কি টাইম? সো টেম্পোরাল পিরিয়ডিসিটি বা কালিক পর্যায়ক্রম। এরপর আসো হৃৎপিণ্ডের গতি। ওই যে একজন অন্তর্দৃষ্টি, বাইরের দৃষ্টি দিয়ে তুমি জাজ করে ফেলছো যে হৃৎপিণ্ডের গতি এখানেও দিছি, ওখানেও দিছি। ভাই আমি আগে হার্টবিটের গতি দিছি, স্থানিক পর্যায়ক্রমে হার্টবিটের গতি দিছি, আর এখানে তোমার হৃৎপিণ্ডের গতি। এখানে পুরো হৃৎপিণ্ডটা, পুরো সাইকেলটা কিভাবে কত টাইম ধরে হয় ওই জিনিসটা বলছি। আগে হার্টবিটটা কোন জিনিস মেনটেন করে? হার্টবিটের যে ওয়েভটা, এটা একটা সার্টেন স্পেস পরপর, এটা একটা সার্টেন স্পেস পরপর কিন্তু একই ধরনের অর্ডার মেনটেন করে, রাইট? সো এটা কিন্তু টেম্পোরাল পিরিয়ডিসিটি বা স্থানিক পর্যায়ক্রম। আর হৃৎপিণ্ডের গতিটা কেন কালিক পর্যায়ক্রম? দেখো হৃৎপিণ্ডের গতিটা কেন, হার্টবিটটা স্থানিক কেমনে একটু বলবেন? এই যে এখনই বললাম হার্টবিটটা স্থানিক কেমনে, এখনই বললাম। যখন বিটগুলো তুমি একটা ওয়েভের মাধ্যমে অ্যানালাইসিস করবা, তখন দেখতে পাবা এই ওয়েভগুলো একটা সার্টেন স্পেস পরপর একই ধরনের হয়, রাইট? এই ওয়েভগুলো একটা সার্টেন স্পেস পরপর যখন একই ধরনের হয়, তখন এটাকে বলা হচ্ছে তোমার কি স্পেশাল পিরিয়ডিসিটি। বাট হৃৎপিণ্ডের গতি, সো হৃৎপিণ্ডের গতি বোঝানোর জন্য আমি যদি একটু বায়োলজিতে ফিরে যাই, সো আমরা আমাদের হৃৎপিণ্ডের যে হার্টবিটের যে সঞ্চালন, এটাকে আমরা 4টা পর্যায়ে ভাগ করতাম না? হৃৎপিণ্ডে তোমার কয়টা প্রকোষ্ঠ? আমাদের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ, দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম আর দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। সো হৃৎপিণ্ড যখন তোমার বিট করে বা হৃৎপিণ্ড যখন স্পন্দিত হয়, তখন এখানে কয়টা পর্যায় সম্পন্ন হয়? এখানে 4টা পিরিয়ড এখানে ফিল আপ হয়। একটা হচ্ছে তোমার সিস্টোল, তোমার অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। সো একটা হার্টবিট দিতে তোমার 0.8 সেকেন্ড করে টাইম নেই। অনেক দিন পরে বায়োলজিকে স্মরণ করলাম, সো কিছু মনে নাই অ্যাকচুয়ালি, বাট অনেক কিছুই মনে আছে দেখা যায়। সো এই যে হৃৎপিণ্ডের গতিটা, এই যে একটা পুরো কার্ডিয়াক চক্র ফিল আপ করতে কতক্ষণ টাইম লাগে বলো তো? আমার মনে আছে, বলো। একটা পুরো কার্ডিয়াক চক্র ফিল আপ করতে 0.8 সেকেন্ড কিন্তু টাইম নেই। একটা পুরো কার্ডিয়াক চক্র ফিল আপ করতে কিন্তু 0.8 সেকেন্ড টাইম নেই। আমরা জানি যে একটা পুরো কার্ডিয়াক চক্র, একটা পর্যায়ক্রমিক 2টা সিস্টোল আর 2টা ডায়াস্টোলের পিছনে কিন্তু 0.8 সেকেন্ড করে টাইম নেই। অ্যান্ড এই 0.8 সেকেন্ড পরপর কিন্তু হৃৎপিণ্ড বারবার কি হয়? এই যে সংকুচিত সম্প্রসারিত হয়। ওকে, ওই যে হার্টবিট,
ওকে, সো এটাই হচ্ছে কি তোমার কালিক পর্যায়ক্রম। সো তুমি যখন একটা হৃৎপিণ্ডের গতিকে যে হার্টবিটকে তুমি যদি ইসিজি মেশিন তোমরা যে ইসিজি করো, সিম্পলি মনে রাখবা ইসিজি হচ্ছে স্থানিক পর্যায়ক্রম বা তোমার স্পেশাল পিরিয়ডিসিটি। আর তোমার হৃৎপিণ্ডের গতিটা এই যে হার্টবিট যে দেখায় যে টাইমটা বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে তুমি কয়টা করে বিট দিচ্ছ, এটা হচ্ছে তোমার কার্ডিয়াক চক্র অনুযায়ী হিসাব করা হয়। সো এটা হচ্ছে তোমার স্পেশাল পিরিয়ডিসিটি বা তোমার টেম্পোরাল পিরিয়ডিসিটি বা কালিক পর্যায়ক্রম। আর হচ্ছে পৃথিবীর নিচক্ষের সাপেক্ষে ঘূর্ণন। সো পৃথিবীর নিচক্ষের সাপেক্ষে কত ঘন্টা পর পর একবার ঘুরে? আমরা সবাই জানি পৃথিবীর নিচক্ষের সাপেক্ষে 24 ঘন্টা পর পর একবার ঘুরতেছে। সো পৃথিবীর নিচক্ষের সাপেক্ষে একবার ঘূর্ণনটাও কিন্তু তোমার কালিক পর্যায়ক্রমের উদাহরণ। লাঠিমের গতি এটা একই সাথে স্থানিক পর্যায়ক্রম আবার একই সাথে কিন্তু কালিক পর্যায়ক্রম, বিকজ লাঠিমটা কিন্তু প্রতি ঘূর্ণনে একটা সার্টেন টাইম অতিক্রম করতেছে, প্রতি ঘূর্ণনে কিন্তু একটা সার্টেন টাইম পরপর সে বারবার একই দিকে রোটেট করতেছে। সো এগুলো সবগুলো কিন্তু কালিক পর্যায়ক্রমের উদাহরণ। ওকে, সো অনেকগুলাই বললাম। এই জিনিসগুলো আমি এত ডিটেলসে পড়ানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের একটা এমসিকিউ না ছুটে। অনেকগুলো উদাহরণ দিয়ে দেখাইছি, তো এগুলা বারবার অ্যানালাইসিস করে প্রত্যেকটা এমসিকিউ অ্যানালাইসিস করার একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের যাতে একটা এমসিকিউ না ছুটে। তো তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও, তোমরা সবাই জিনিসগুলো ক্লিয়ার কিনা, তোমাদের জিনিসগুলো একটু ক্লিয়ার কিনা জানাও। তারপর আমি পর্যায়ক্রমে চলে যাচ্ছি, আমরা বৃত্ত গতিতে চলে যাচ্ছি। তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? ওকে, শুনো, যারা যারা বলতেছো ভাইয়া ঘুম আসতেছে 1 ঘন্টার বেশি ক্লাস নিয়েন না, যারা যারা ক্লাস এখন 1 ঘন্টা হয় নাই, প্লিজ তোমরা বাইরে হয়ে যাও, দরকার নাই। যারা যারা পড়তেছো ওরা পড়ুক, তখন চ্যাপ্টার শেষ হবে না। চ্যাপ্টার শেষ না হলে দিন শেষে কিন্তু তোমরা আবার কি এগুলো নিয়ে কথাবার্তা বলবা। সো দরকার নাই, ক্লাস আমার যতক্ষণ আমার পাওয়ার আছে, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাস নেওয়ার দরকার অতটুকু পর্যন্ত নিয়ে ক্লাস শেষ করব, ঠিক আছে? সো আগে থেকে বলার দরকার নাই যে ভাইয়া ছুটি দেন হ্যান ত্যান, এগুলো আর বলিও না। ওকে, সো এখন আমরা পর্যায়বৃত্ত গতিতে চলে যাই। এখন আমরা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনে চলে যাই। এখন হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনে চলে যাই। এখন লিখো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। সো এই পর্যায়বৃত্ত গতি জিনিসটা এক্সপ্লেন করতে আমি বেশিক্ষণ টাইম দিব না, বিকজ এতক্ষণ পর্যন্ত আমি যে বকবকানিগুলো তোমাদেরকে বকবকাইলাম এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা এক একটা পিরিয়ডিক মোশন মেনটেন করে, এক একটা পিরিয়ডিক মোশন ইন্ডিকেট করে। সো পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা লিখো, কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। দেখো এই জিনিসগুলো কিন্তু আগেই বলেছি তোমাদেরকে, একই দিক থেকে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে। তাহলে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কি? কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটা কোনো একটা ফিক্সড পয়েন্টকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তখন সেটাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলা হয়। তখন সেটাকে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো উদাহরণগুলো দিই, যেমন উদাহরণগুলো লিখো। উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি।
সরল দোলকের গতি। সো এরপরে লিখো হচ্ছে সূর্যযন্ত্রের তার বা বায়ুমণ্ডলের গতি। সূর্যযন্ত্রের তার মানে গিটারের তার, বেহালার তার, এগুলো আর কি, তার বা বায়ুমণ্ডলের গতি। বায়ুমণ্ডলের গতি, রাইট। সো এরপরে হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি। সো এরপর লিখো বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি। বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের পিস্টনের গতি। ওকে, এরপর লিখো কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন। কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন। স্প্রিংয়ে ঝুলন্ত বস্তুর গতি। স্প্রিংয়ে ঝুলন্ত বস্তুর গতি। ওকে, এরপর লিখো সুতায় বাঁধা পাথরের গতি। সুতায় বাঁধা পাথরের গতি। ওকে, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি। বায়ুতে শব্দ সঞ্চালন। সো দেখো এখানে আমি তোমাদেরকে যে উদাহরণগুলো দিলাম এগুলো সবগুলো পিরিয়ডিক মোশন। কেন পিরিয়ডিক মোশন? বিকজ এরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর কোনো একটা ফিক্সড পয়েন্টকে একই দিক থেকে অতিক্রম করবে। যেমন সরল দোলকের গতি। একটা সরল দোলক যদি আমি দেখাই, তো তোমরা সবাই একটা সরল দোলক বা একটা সিম্পল পেন্ডুলাম তোমরা আশা করি চিনো। এই সিম্পল পেন্ডুলামের এটা হচ্ছে কি ব্যালেন্স কন্ডিশন বা ভারসাম্য অবস্থা। এখন তুমি এই যে ব্যালেন্স থেকে, ও বিন্দু হচ্ছে ধরো ব্যালেন্স, তুমি ব্যালেন্স থেকে যে কোনো এক পাশে নিয়ে গিয়ে ধরো এই বিন্দুতে ম্যাক্সিমাম নিয়ে আসলা, নিয়ে এসে ছেড়ে দিলা, তাহলে এটা কি করবে বলো? এটা হচ্ছে এই যে এইভাবে রোটেট করতে থাকবে। ওকে, সো এইটা তোমার একটা ফিক্সড, এই যে পয়েন্টকে যদি আমি ফিক্সড পয়েন্ট ধরি, ভালো করে বুঝো, আমি একটা সিম্পল পেন্ডুলামকে সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে নিয়ে গেলাম, এরপরে ছেড়ে দিলাম, তাহলে এটা কি হবে? এই যে এইভাবে দোল খেতে থাকবে, রাইট? এটা ভাবে দোল খেতে থাকবে। সো আমি যদি এই পয়েন্টকে ফিক্সড পয়েন্ট হিসেবে ধরে নেই, তাহলে এই পয়েন্টকে কিন্তু সে বারবার অতিক্রম করতেছে একই দিক থেকে, বারবার কিন্তু সে অতিক্রম করতেছে একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে। সো এই ধরনের গতিকে বলা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। সো সিম্পলি সবগুলা এই যে এখানের মধ্যে থাকা সবগুলা গতি হচ্ছে কি এখানে পর্যায়বৃত্ত গতি। যেমন সরল দোলকের গতি, সূর্যযন্ত্রের তার বা বায়ুমণ্ডলের গতি, এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি, একই দিক থেকে বারবার একটা ফিক্সড পয়েন্টকে বারবার অতিক্রম করতেছে। বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের পিস্টন, যে সিলিন্ডারের পিস্টন, তোমরা ইঞ্জিনের পিস্টন আজকে গুগলে সার্চ দিয়ে ইঞ্জিনের পিস্টনের ছবি দেখবা বা ইঞ্জিন কিভাবে চলে এই জিনিসটা দেখবা। অথবা যারা 9-10-এ তোমার বল বৃদ্ধিকরণ নীতি পড়ে আসছো বা লিভারের নীতি পড়ে আসছো, তারাও জানো যে পিস্টনগুলো তোমার এইভাবে উঠানামা করে, আপ ডাউন করে। পিস্টনের ক্ষেত্রে কিন্তু পিস্টন আপ ডাউন করলে কিন্তু গাড়ি চলে, রাইট? সো তোমরা পিস্টনকে যদি আপ ডাউন করাও, এই যে এরকম একটা পিস্টন আপ একটা পিস্টন ডাউন, আপ ডাউন করলে কিন্তু গাড়ি চলে। সো পিস্টনের আপ ডাউনটাও কিন্তু তোমার পিরিয়ডিক মোশন, বিকজ এরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর কিন্তু একই দিকে কি করতেছে, আপ ডাউন করতেছে। কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন, তাও একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর একই ধরনের হচ্ছে। স্প্রিংয়ের ঝুলন্ত বস্তুর গতি, একটা স্প্রিংয়ের মধ্যে একটা বস্তু ঝুলাই ছেড়ে দাও, এটা আপ ডাউন করতে থাকবে। দেখো কতগুলো আপ ডাউন চলে আসছে আমাদের পিরিয়ডিক মোশনে। পিরিয়ডিক মোশনটাই হচ্ছে আপ ডাউন, রাইট? সো এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে ওকে আচ্ছা ঠিক আছে। সো পিরিয়ডিক মোশন মানেই হচ্ছে আপ ডাউন, পিরিয়ডিক মোশন মানে এখানে আপ ডাউন থাকবে। সো সুতায় বাঁধা পাথরের গতি, একটা সুতার মধ্যে পাথর বেঁধে এভাবে ঘুরাও, সো পাথরটা একটা সার্টেন স্পেস পরপর একই দিক থেকে রোটেট করতে থাকবে, এটাও পিরিয়ডিক মোশন। এরপর সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এগুলো এতক্ষণ ধরে পড়াইছি। বায়ুতে শব্দের সঞ্চালন, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে পিরিয়ডিক মোশন। ওকে, সো এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো,
ওকে, সো এই জিনিসগুলা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো সবার লিখা হলে একটু জানাও অ্যান্ড বুঝতে পারছো কিনা একটু জানাও। সবার লিখা হইলে একটু জানাও অ্যান্ড বুঝতে পারছো কিনা। সবার লিখা হলে একটু জানাও অ্যান্ড বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পর্যায়বৃত্ত গতিটা কোন ধরনের হয়। পর্যায়বৃত্ত গতিটা হতে পারে তোমার উপবৃত্তাকার, বৃত্তাকার, সরল রৈখিক। পর্যায়বৃত্ত গতিটা যে কোনো শেপের হতে পারে। কোন ধরনের শেপের হবে এটা এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে এটা একই পয়েন্টকে বারবার অতিক্রম করতেছে কিনা। কোনো কিছু রিপিটেশন একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর একই ধরনের হচ্ছে কিনা। যদি কোনো কিছু রিপিটেশন একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর একই ধরনের হয়, তখন সেই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতি মানেই বুঝবা আপ ডাউন। ওকে, সো আপ ডাউন মানে আবার ওই ধরনের আপ ডাউন না, মানে আপ ডাউনটা হচ্ছে তোমার একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর কী করবে, বারবার 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 আবর্তন করবে। ওকে, সো এটা গেল আমাদের পর্যায়বৃত্ত গতি। এখন আমরা পর্যায়বৃত্ত গতির একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল পার্ট, যেটাকে বলা হয় হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। আমরা এখন সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর রাকিব ভাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি। সো রাকিব ভাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলে রাকিব ভাইয়াকে মেনশন করে দাও। সো আচ্ছা, সো দেখো, আচ্ছা ভাইয়া মহাকাশযানের গতি কি পর্যায়বৃত্ত গতি? মহাকাশযানের, হ্যাঁ মহাকাশযান যদি তোমার একটা তোমার পৃথিবীকে কেন্দ্র করে এই যে তোমার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, যে পার্কিং তোমার কৃত্রিম উপগ্রহ যে আছে, রাইট? কৃত্রিম উপগ্রহের কি কি আছে? তোমার একটা পার্কিং কক্ষপথ আছে। এই পার্কিং কক্ষপথকে, পার্কিং ব্যাসার্ধকে কেন্দ্র করে সেটা পৃথিবীর চারদিকে 24 ঘন্টায় কি করতেছে, একবার একবার রোটেট করতেছে, যেটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। সো এটাও তো পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর সাপেক্ষে 24 ঘন্টায় একবার একবার রোটেট করতেছে। সো এটাকেও তুমি পর্যায়বৃত্ত গতি বলতে পারো। ওকে, সো এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। এরপর আসো, সো এরপরে দেখো, এখন আমরা পড়ব হচ্ছে সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক motion. So right now we are discussing about simple harmonic motion বা সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন গতি। সো ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সরল ছন্দিত স্পন্দন হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সো লিখে রাখো, ফার্স্ট অফ অল হচ্ছে সরল ছন্দিত স্পন্দন এক ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, সরল ছন্দিত স্পন্দন হচ্ছে ফার্স্ট অফ অল পর্যায়বৃত্ত গতি। সো আরেকটা জিনিস মাথায় রাখবা, সরল ছন্দিত স্পন্দন এমন এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি যার গতিপথ হচ্ছে সরল রৈখিক বা স্ট্রেট লাইন মোশন। আমরা পর্যায়বৃত্ত গতি যখন দেখছিলাম, পর্যায়বৃত্ত গতিটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, স্ট্রেট লাইন মোশন হতে পারে, কার্ভড মোশন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে সরল ছন্দিত স্পন্দন হচ্ছে পর্যায়বৃত্ত গতির এমন একটা রূপ বা এমন একটা ফরম্যাট যেটা সরল রৈখিক গতি বা স্ট্রেট লাইন মোশন মেনটেন করবে। সো লিখো, সরল ছন্দিত স্পন্দন হচ্ছে তোমার সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি বা স্ট্রেট লাইন মোশন, সরল রৈখিক গতিপথ। গতিপথটা হচ্ছে সরল রৈখিক, গতিটা অ্যাকচুয়ালি সরল রৈখিক না, গতিপথ হচ্ছে সরল রৈখিক। ওকে, গতিপথ হচ্ছে কি? গতিপথ হচ্ছে সরল রৈখিক। সো গতিপথটা উপরে দেখা যাচ্ছে না, আমি নিচে লিখি সরল রৈখিক গতিপথ। ওকে, সো সিম্পল হারমোনিক মোশনটা আমরা প্রথমে সংজ্ঞা দিব না, আমরা প্রথমত সিম্পল হারমোনিক মোশনটা ডেফিনেশন দিয়ে শিখবো না, আমরা প্রথমত এটা একটা উদাহরণ দিয়ে শিখব।
আমরা একটা উদাহরণ দিয়ে শিখবো, দেন আমরা হচ্ছে ডেফিনেশনে যাব। ওকে, সো প্রথমত আমি একটা স্প্রিং আঁকি। ওকে, একটা স্প্রিং আমরা যদি কনসিডার করি, সরি স্প্রিং না, আমরা একটা সিম্পল পেন্ডুলাম আঁকাবো। আমরা একটা সিম্পল পেন্ডুলাম আঁকাই। সো দেখো, এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম। দিস ইজ এ সিম্পল পেন্ডুলাম। এটা একটা পয়েন্ট অফ সাসপেনশন থেকে একটা বব এখানের মধ্যে ঝুলানো আছে। ওকে, এটা হচ্ছে কি সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, ভালো করে বুঝো, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন আমি যদি এই পয়েন্টকে তুমি একটা নামকরণ করে দাও, এই পয়েন্টের একটা নাম দিয়ে দাও, এই পয়েন্টের নাম হচ্ছে ধরো ও। এখন আমি ও বিন্দু থেকে পেন্ডুলামটাকে একটা সার্টেন পজিশনে নিয়ে গেলাম, এরপর আমি কি করব, ছেড়ে দিব। সো দেখো, আমি এখান থেকে একটা সার্টেন পজিশনে নিয়ে গেলাম, আমি ববটাকে একটা সার্টেন পজিশনে নিয়ে গেলাম। তাহলে আমি দেখো তো, এই যে এইভাবে নিয়ে গেছি এটাকে। সো আমি দেখো ও বিন্দু থেকে একটা ববকে আমি কোথায় নিয়ে গেলাম, ও বিন্দু থেকে আমি একটা ববকে এ বিন্দুতে নিয়ে গেলাম, রাইট। সো এখন দেখো, ও বিন্দু থেকে আমি একটা ববকে এ বিন্দুতে নিয়ে গেলাম, তাহলে আমি সরণ কোন দিকে ঘটাইছি বলো তো? আমি সরণ ঘটাইছি এই বরাবর, রাইট। আমার সরণটা হচ্ছে এই দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে। তো একটা ববকে আমি তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে একটা সার্টেন হাইটে উঠালাম। সো আমি এক্স অক্ষের পজিটিভ দিকে এখানে সরণ ঘটাইছি। সো এরপরে কি হবে বলো, ববটা এখানে আসার পরে আবার বিপরীত দিকে ব্যাক করতে চাইবে না। তার মানে ববটার মধ্যে যেদিকে আমি সরণ ঘটাইছি তার বিপরীতে একটা ফোর্সের উদ্ভব হবে, যে ফোর্সটা চাইবে ববটাকে তার আগের অবস্থানে নিয়ে আসার জন্য। ভালো করে বুঝো, আমি একটা ববকে, একটা সরল দোলকের একটা ববকে সাম্যাবস্থান থেকে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে এ বিন্দুতে নিয়ে আসলাম। সো সরণটা কোন দিকে ঘটাইছি, এক্স অক্ষের পজিটিভ দিকে। সো আমি যেদিকে সরণ ঘটাইছি তার অপোজিটে ববটার মধ্যে এমন একটা ফোর্সের উদ্ভব হবে, যে ফোর্সটা চাইবে তাকে সর্বোচ্চ অবস্থা থেকে আবার কোথায় নিয়ে আসতে, সাম্যাবস্থায় নিয়ে আসতে। অ্যান্ড ওই ফোর্সটাকে বলা হয় প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। একটা সরল দোলককে যখন আমি সাম্যাবস্থা থেকে, একটা সরল দোলকের একটা ববকে বা পিণ্ডকে আমি যখন সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ সরণ ঘটালাম, যেদিকে আমি সরণ ঘটালাম ওই ববটার মধ্যে একটা ফোর্সের উদ্ভব হলো, যে ফোর্সটা আবার ববটাকে কোথায় নিয়ে আসতে চাচ্ছে, সাম্যাবস্থায় নিয়ে আসতে চাচ্ছে। অ্যান্ড ওই ফোর্সটাকে বলা হয় প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, রাইট। আমি এটা তোমাদেরকে গত অধ্যায়েও পড়েছিলাম, রাইট। সো দেখো, এটা হচ্ছে প্রত্যয়নী বল। সো এখন দেখো, সরণ যেদিকে ঘটাইছি প্রত্যয়নী বলটা তার অপোজিট দিকে কাজ করতেছে। সো প্রত্যয়নী বলের সংজ্ঞাটা আমি তোমাদেরকে প্রিভিয়াস চ্যাপ্টারও দিয়েছিলাম, যে কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি আমি বিকৃত করি, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করে যদি আমি বিকৃত করি, বিকৃত করা মানে একটা তার পজিশনটা চেঞ্জ করে ফেলা। সো আমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করলাম, সো বিকৃত করার পর বিকৃতিকারী বলটা যখন আমি ছেড়ে দিব, বস্তুটা যে বলের কারণে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, ওটাকে বলা হচ্ছে কি প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। অ্যান্ড এখানে একটা জিনিস ভালো করে দেখো, এই প্রত্যয়নী বলটা সরণের বিপরীত দিকে কাজ করতেছে। অ্যান্ড তুমি মাথায় রাখবা, তুমি যত বেশি সরাবা ফোর্সটা তোমার তত বেশি কাজ করবে, যত বেশি তুমি সরাবা ফোর্সটা তত বেশি কাজ করবে, যত বেশি তুমি একটা ববকে দূরে নিয়ে যাবা ওই ববটার মধ্যে, তত বেশি তোমার প্রত্যয়নী বল কাজ করে আগের অবস্থায় ফিরে আনতে চাইবে। সো বলা হয়ে থাকে প্রত্যয়নী বল আর সরণ পরস্পরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো এখানে লিখো প্রত্যয়নী বল ও সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ F is proportional to -x। তার মানে হলো প্রত্যয়নী বল আর সরণ পরস্পরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো এখান থেকে আমরা চাইলে F ইকুয়াল হচ্ছে -kx, আমরা লিখতে পারি হচ্ছে F ইকুয়াল -kx। সো দেখো, আমরা লিখলাম হচ্ছে F ইকুয়াল -kx। সো এখান থেকে দেখা যায় এখানে k টা কি,
এখানে কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সো লিখো কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বল ধ্রুবক বলা হয়। সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবক বলে। সো এখানে আমাদের কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। ওকে, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবক বলে। সো দেখো এদিকে লেখাগুলো একটু কম দেখা যাচ্ছে, আমি সেজন্য এদিকে নিয়ে যাই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এফ ইকুয়াল কত, কে এক্স। সো আমরা মাইনাসটা কেন নিলাম না, মাইনাস দিয়ে শুধুমাত্র ডিফাইন করা হয় যে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী, এছাড়া মাইনাসটার আর কোনো ফাংশন নাই। ওকে, আমরা লিখলাম এফ ইকুয়াল কে এক্স। সো এখান থেকে আমরা দেখতে পাই কে ইকুয়াল হচ্ছে কত, কে ইকুয়াল হচ্ছে এফ বাই এক্স। সো এখান থেকে দেখা, এফের একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে মিটার, সো একক হচ্ছে কত, নিউটন পার মিটার। সো বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। বল ধ্রুবকের একক হচ্ছে কি, বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। সো কোনো কিছুর বল ধ্রুবক যদি 5 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় বল ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, দেখো বল ধ্রুবক 5 নিউটন পার মিটার, এটার মানে হলো 5 নিউটন ডিভাইডেড বাই কত, 1 মিটার। সো বল ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে বোঝাবে কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করলে ওই বস্তুর প্রতি 1 মিটারে কত নিউটন, 5 নিউটন প্রত্যয়নী বলের উদ্ভব হবে। আবার বলতেছি, বল ধ্রুবক 5 নিউটন পার মিটার, বল ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে বোঝাবে ওই বস্তুকে তুমি বল প্রয়োগ করে যদি বিকৃত করো, তাহলে ওই বস্তুর প্রতি মিটারে 5 নিউটন করে প্রত্যয়নী বল কাজ করবে বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে কথা। তাহলে এফ ইকুয়াল কে এক্স এটা পাইলাম। সো এরপর দেখো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি, কোনো বস্তুর উপর যদি বল কার্যকর করা হয় তাহলে সেখানে অবশ্যই কি থাকবে, ত্বরণ থাকবে। নিউটনের সেকেন্ড ল বলে কোনো বস্তুর উপর যদি বল কার্যকর করা হয় তাহলে সেখানে অবশ্যই কি থাকবে, কোনো বস্তুর উপর বল কার্যকর করা হলে ওইখানে অবশ্যই কি থাকবে, ত্বরণ থাকবে। সো দেখো আমাদের ত্বরণটাও কোন দিকে কাজ করবে, ত্বরণও সবসময় কোন দিকে কাজ করবে, বলের দিকে কাজ করবে। সো ত্বরণও সবসময় তোমার বলের দিকে কাজ করবে। তাহলে দেখো আমি এখান থেকে দেখতে পাই যে এফ ইকুয়াল কত, এফ ইকুয়াল হচ্ছে মাইনাস কে এক্স, রাইট। সো এখানে দেখো আবার নিউটনের সেকেন্ড ল বলে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে সেখানে ত্বরণ থাকবে। সো এফ ইকুয়াল কত, এফ ইকুয়াল হচ্ছে এম এ সমান মাইনাস কে এক্স, রাইট। সো এখন দেখো আমরা এ সমান লিখতে পারি মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ওকে, আমরা লিখতে পারি এ ইকুয়াল মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখন দেখো এখানে আমাদের কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে বল ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আর এমটা হচ্ছে এই ববটার ভর, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সো দুইটা কনস্ট্যান্ট যখন একসাথে হয়ে যায় তখন এটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারি। অ্যান্ড আমাদের এই কনস্ট্যান্টটাকে লেখা হয় হচ্ছে ওমেগা স্কোয়ার, কে বাই এম হচ্ছে ওমেগা স্কোয়ার। সো কে বাই এম হচ্ছে একটা ধ্রুবক, এখানে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। সো ওমেগা কি, ওমেগা হচ্ছে এখানে কৌণিক কম্পাঙ্ক, ওমেগাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, ওমেগাকে বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সো এই যে কে বাই এম সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখলাম। সো ওমেগাটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। সো এই যে কে বাই এম সমান মাইনাস ওমেগা, কে বাই এম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা একটা ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম। এই ধ্রুবক, দুইটা ধ্রুবকের কম্বিনেশনে একটা ধ্রুবক লেখা যায়। সো এগুলো আমরা এখানে ধ্রুবক হিসেবে ধরে নিচ্ছি, বাট আমরা যখন আরও প্রপার্টিসগুলো অ্যানালাইসিস করব তখন আমরা দেখতে পাবো এই ওমেগাটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সো এখানে তোমার ওমেগাকে বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন এখান থেকে দেখো আমি যদি ওমেগাকে, দেখো কে বাই এম কনস্ট্যান্ট, এটার একটা ফর্মেশন হচ্ছে ওমেগা স্কোয়ার, এটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো লিখো অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে দেখো আগে আমাদের
প্রত্যয়নী বলটা ছিল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন যখন একটা বস্তুর মধ্যে প্রত্যয়নী বল উদ্ভব হবে তখন ওই বস্তুর মধ্যে অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে বল প্রযুক্ত হলেই ওখানে ত্বরণের সৃষ্টি হবে। সো দেখো অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যয়নী বলও যেমন সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী, ত্বরণও যেমন সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। অ্যাট এ টাইম প্রত্যয়নী বল আর ত্বরণ যদি দুইটাই সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হয় তাহলে আমরা বলতে পারি প্রত্যয়নী বল আর ত্বরণের দিক একই, কারণ প্রত্যয়নী বলটাও যেদিকে কাজ করবে ত্বরণটাও ওই দিকে কাজ করবে। বল যেদিকে ত্বরণটা তো সেদিকেই হবে, রাইট? সো ত্বরণটাও কোন দিকে কাজ করবে? আমাদের ত্বরণটাও কিন্তু তোমার প্রত্যয়নী বলের দিকে কাজ করবে। ত্বরণটাও কিন্তু যেদিকে সরণ ঘটাইছো তার অপোজিট দিকে যেহেতু ব্যাক করতেছে, সো ত্বরণটাও কিন্তু কাজ করবে কোন দিকে? প্রত্যয়নী বলের দিকে। অ্যান্ড অলসো তোমার এই ঘটনাটা তুমি এই পাশে ঘটাইলে যা হয়েছে এই পাশে ঘটালে কিন্তু ঠিক সেম ঘটনাটাই হবে। তুমি যখন এই ববটাকে তুমি যখন বাম দিকে তুলবা তখন এটা আবার কোন দিকে ব্যাক করবে? সামনের দিকে। পৃথিবীতে সব কিছু স্টেবল কন্ডিশন আসতে চাই বা স্টেবিলিটি পেতে চাই। সো দ্যাটস ওয়াই আমি যখন সাম্য অবস্থা থেকে ডান দিকে নিয়ে গেলাম, এটা যখন আবার সামনের দিকে আসার জন্য তার মধ্যে প্রত্যয়নী বলের সৃষ্টি হলো, ত্বরণের সৃষ্টি হলো, ঠিক সেমভাবে আমি যখন সাম্য থেকে বাম দিকে নিয়ে যাব, বাম দিকে নিয়ে যখন ছেড়ে দিব তখন আবার সেটা সামনে ফিরে আসার জন্য তার মধ্যে প্রত্যয়নী বলের উদ্ভব হবে বা ত্বরণের উদ্ভব হবে, রাইট? সো দেখো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। সো এই যে দেখো এখানের মধ্যে এই হচ্ছে কন্ডিশন। তুমি যখন এখানে নিয়ে আসবা, এই যে এখানে নিয়ে এসে যখন আবার ছেড়ে দিবা, সো দেখো তুমি নিয়ে আসছো কোন দিকে? তুমি নিয়ে আসতেছো এই যে এক্স অক্ষের দিকে, এই যে নেগেটিভ এক্সের দিকে। সো সরণ ঘটাইছে কোন দিকে? এই যে এই দিকে সরণ ঘটাইছে। এখন এটা ব্যাক করতে চাইবে কোন দিকে? আবার সামনের দিকে ব্যাক করতে চাইবে। সো সামনের দিকে ব্যাক করার জন্য ত্বরণটা কোন দিকে কাজ করবে? ত্বরণটা সবসময় সামনের দিকেই কাজ করতেছে। ত্বরণটা সবসময় সামনের দিকেই কাজ করতেছে। ত্বরণটা সবসময় সামনের দিকেই কিন্তু ইন্ডিকেট করবে, রাইট? সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? সবার ক্লিয়ার কিনা জানো? কুইক। মাইনাস নিয়ে অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে। আমি একটা কথা বলে দিই, ম্যাথ করার সময় আমরা মাইনাস জিনিসটা কনসিডারেশন আনবো না, বিকজ মাইনাস অলওয়েজ ইন্ডিকেটস দ্য ডাইরেকশন। নেগেটিভ চিহ্ন সবসময় চিহ্নটা ইন্ডিকেট করে, মানে সরণ আর বল, ত্বরণ আর সরণ এগুলো যে বিপরীতমুখী, মাইনাস কিন্তু শুধু এটাই ইন্ডিকেট করে। সো এই জিনিসগুলো প্যারা নেওয়ার দরকার নাই, এই জিনিসগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এখন দেখো এই যে এখানে আমরা যে প্রপার্টিসগুলো পড়লাম, এখানে আমরা যে প্রপার্টিসগুলো পড়লাম এই প্রপার্টিসগুলো অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন বা এই প্রপার্টিসগুলো যে মোশন মেনটেন করবে। আমরা এখানে অনেকগুলো প্রপার্টিস। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমি যে এখানের মধ্যে বলছিলাম যে গতিপথটা সরল রৈখিক, তাহলে দেখো তুমি এদিকে নাও বা এদিকে নাও, দেখো এটা কিন্তু এই ফিক্সড এই লিমিটেড স্থানের মধ্যে কিন্তু দেখছো এই যে এইদিকে এইদিকে যাতায়াত করতেছে, এই লিমিটেড স্থানটার মধ্যে কিন্তু তোমার এখান থেকে এখানে যাচ্ছে, মানে এই যে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে আসতেছে, তার মানে এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে যাচ্ছে মিন্স এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে যাচ্ছে মিন্স এখান থেকে এখানে। অর্থাৎ সে এই লাইনটার মধ্যে কিন্তু এই স্ট্রেট লাইনটার মধ্যে কিন্তু তার গতিপথটাকে কি রাখছে? লিমিটেড রাখছে। সো আমরা এই গতিপথকে বলতে পারি সরল রৈখিক গতিপথ। সো প্রথমত সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন একটা পর্যায়বৃত্ত গতি, অ্যান্ড এটার গতিপথ হচ্ছে সরল রৈখিক, অ্যান্ড এটার সরণ, এটা ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ত্বরণটা, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করছি যে ত্বরণটা সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং ত্বরণটা সবসময় সাম্যের দিকে, ত্বরণটা সবসময় সাম্য অবস্থান অভিমুখী। দেখো এখানে সাম্যের দিকে, ত্বরণের দিকটা কিন্তু সাম্যের দিকে। ত্বরণের দিকটা একটু দেখো, এই যে ত্বরণ, এই যে অ্যাসিলারেশন, এই যে ত্বরণের দিকটা একটু দেখো, বারবার কিন্তু এটা সাম্যতে ফিরে যাচ্ছে। ত্বরণের দিকটা একটু অ্যানালাইসিস করলে দেখবা এটা কিন্তু বারবার সাম্যের দিকে, ত্বরণের দিকটা বারবার কিন্তু সাম্যের দিকে ইন্ডিকেট করতেছে। সো এই ধরনের প্রপার্টিসগুলা যে মোশন মেনটেন করবে ওটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। ওকে, সো একটু আমরা সরল ছন্দিত স্পন্দনের ডেফিনেশনে যাই। আমরা একটু সরল ছন্দিত স্পন্দনের ডেফিনেশনে যাই। ওকে, সো লিখো
প্রথমত কি, প্রথমত এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। সো লিখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার ত্বরণ আর প্রত্যয়নী বল সব সময় সাম্য অবস্থানের দিকে ক্রিয়া করে, রাইট। সো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতিপথ যদি সরল রৈখিক হয়, সো দেখো গতিপথটা কিন্তু স্ট্রেট লাইন মোশন বা সরল রৈখিক, রাইট, সরল রৈখিক হয় এবং ত্বরণটা দেখো সাম্যাবস্থা থেকে, যে সরণটা এই সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং ত্বরণ সবসময় সাম্যাবস্থান অভিমুখী তখন বস্তু কণার গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে। সো এটাই হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দনের ডেফিনেশন। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন। ওকে, সো এটা সবাই বুঝতে পারছো কিনা জানো। এই সরল ছন্দিত স্পন্দনের আরও একটা নাম আছে, এটাকে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়। এটাকে বলা হয় কি, টু অ্যান্ড ফ্রো মোশন, মানে এদিক ওদিক এদিক ওদিক। ওকে, এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক মোশনে যেমন আপ ডাউন ছিল, সিম্পল হারমোনিক মোশনে ঠিক তেমন টু অ্যান্ড ফ্রো থাকবে, এদিক ওদিক। সো আরেকটা ইনফো লিখে রাখো, একে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়, একে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়। এটাকে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয় বা এদিক ওদিক। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, সেকেন্ডলি হচ্ছে এটা একটা সরলরৈখিক গতিপথ, থার্ড যেটা কন্ডিশন সেটা হচ্ছে ত্বরণটা সবসময় সরণের বিপরীতে কিন্তু সমানুপাতে কাজ করবে। তার মানে সাম্যাবস্থায় আমাদের সরণ শূন্য না, সাম্যাবস্থার মধ্যে সরণ শূন্য, দ্যাট মিন্স সাম্যাবস্থায় আমাদের ত্বরণটাও শূন্য। সর্বোচ্চ অবস্থানে সরণটা সর্বোচ্চ, দ্যাট মিন্স সর্বোচ্চ অবস্থানে ত্বরণটাও সর্বোচ্চ। সো লিখে রাখো এখানে যেখানে সরণ সর্বোচ্চ, যেখানে সরণ সর্বোচ্চ সেখানে ত্বরণ সর্বোচ্চ। সো যেখানে সরণ শূন্য সেখানে ত্বরণ শূন্য। সো দ্যাট মিন্স যেখানে সরণ সর্বোচ্চ সেখানে ত্বরণও সর্বোচ্চ, বিকজ ত্বরণ আর সরণ সমানুপাতিক, কিন্তু দিকটা বিপরীত হতে পারে। বাট যেখানে সরণ সর্বোচ্চ হবে ত্বরণটাও ওখানে কি হবে, সর্বোচ্চ হবে। আর যেখানে সরণ শূন্য সেখানে আমার ত্বরণটাও কি, জিরো। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো এই হচ্ছে কথা। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে ম্যাথমেটিক্যাল আরেকটা ফরমেশন আনতে পারি। সো দেখো আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল ফরমেশন এখান থেকে আনতে পারি। আমরা সবাই জানি নিউটনের থার্ড ল থেকে, আমরা সবাই জানি হচ্ছে এফ, নিউটনের সেকেন্ড ল থেকে, ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা সবাই জানি এফ ইকুয়াল হচ্ছে এম এ। সো ফার্স্ট অফ অল আমরা শিখছিলাম একটু আগে এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই জিনিসটা একটু আগে আমরা শিখছি, একটু আগে আমরা এটা বের করছি যে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো নিউটন সেকেন্ড ল ফ্রম, এটা হচ্ছে ফ্রম নিউটনস
সেকেন্ড ল। সো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি এফ ইকুয়াল এম এ। সো এফ ইকুয়াল এম ইন্টু এ সমান হচ্ছে কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো দেয়ারফর এফ ইকুয়াল মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, রাইট? সো দেখো এফ ইকুয়াল মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটাও একটা ফর্মুলা। অ্যান্ড অলসো মজার ব্যাপার হচ্ছে এখান থেকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে আমরা চাইলে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স প্রুফ করতে পারি। কীভাবে দেখো, এফ সমান মাইনাস, আচ্ছা একটা ফর্মুলা একটু আগে আমরা শিখলাম, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। সো দেয়ারফর আমরা কে সমান কি লিখতে পারি, এম ইন্টু কত ওমেগা স্কোয়ার। আমরা একটু আগে শিখছি ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। সো আমরা লিখতে পারি কে সমান হচ্ছে কত এম ওমেগা স্কোয়ার। সো এখান থেকে দেখো এম ওমেগা স্কোয়ার সমান আমরা কি বসাতে পারি, কে কে এক্স। সো এফ ইকুয়াল মাইনাস কে এক্স পাইলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল মাইনাস এক্স। সো তুমি যে রাস্তায় যাও না কেন ঘুরে ফিরে একই জিনিসগুলো আসবে। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসগুলা। তুমি যে রাস্তাতেই যাও ঘুরে ফিরে একই জিনিসগুলো কিন্তু আসবে, রাইট? সো এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো, ফ্রো এফ আর ও, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, এদিক ওদিক। এটা যে শুধুমাত্র আমি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে দেখালাম, শুধুমাত্র সিম্পল পেন্ডুলাম এই জিনিসটা মেনটেন করে তা না, স্প্রিংও কিন্তু তোমার সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে। স্প্রিংও কিন্তু তোমার সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে। সো আমরা সরল ছন্দিত স্পন্দনের উদাহরণগুলোতে যাই, আমরা একটু সরল ছন্দিত স্পন্দনের উদাহরণগুলোতে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা সরল ছন্দিত স্পন্দনের উদাহরণগুলোতে যাওয়ার আগে আমরা যাই। ওকে, সো একটু লিখো, উদাহরণগুলো লিখো। আশা করি সবার লেখা শেষ, আশা করি সবার লেখা শেষ, এই জিনিসগুলো আশা করি সবার লেখা শেষ। সো একটু দেখো উদাহরণগুলো, একটু দেখো উদাহরণ। উদাহরণ হচ্ছে অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি, অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি। ওকে, কম্পমান সুরশলাকার গতি, কম্পমান সুরশলাকার গতি, কম্পমান সুরশলাকার গতি। স্প্রিং এর উলম্ব কম্পন, এই জিনিসটা এখন দেখাবো। স্প্রিং এর উলম্ব কম্পন, স্প্রিং এর উলম্ব কম্পন। এরপরে তোমরা লিখতে পারো গিটারের তারের গতি, গিটারের তারের ভাইব্রেশনটা লিখো, গিটারের তারের ভাইব্রেশন। ওকে, সো এগুলো মোটামুটি এই জিনিসগুলাই হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। ওকে, এই জিনিসগুলাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। এখন এই যে এই জিনিসগুলোকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। হোয়াই টু অ্যান্ড ফ্রো মোশন? বিকজ এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর যেদিকে যাবে, আরেকটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর তার বিপরীতে যাবে। টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, এভাবে কী করবে, আপ ডাউন করবে। সো এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো, মানে হচ্ছে এদিক ওদিক। সো একটু লিখে রাখো, টু অ্যান্ড ফ্রো মানে হলো এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো মানে হলো এদিক ওদিক, রাইট? সো টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক। সো টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে কি, এদিক ওদিক, মানে এদিক ওদিক, এদিক ওদিক কী করবে, ওঠানামা করবে বা ঘোরাঘুরি করবে। সো এই ধরনের ট্রাভেলিংগুলোকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। ওকে, সো স্প্রিংয়ের উলম্ব কম্পনটা কিভাবে সিম্পল হারমোনিক মোশন, আমরা এই জিনিসটা একটু দেখি। সো সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে? সিম্পল হারমোনিক মোশনের জন্য আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সিম্পল হারমোনিক মোশনের জন্য আমাদের তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। প্রথমত, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা পিরিয়ডিক মোশন। এক নাম্বার বৈশিষ্ট্য কি, পিরিয়ডিক মোশন হতে হবে, পর্যায়বৃত্ত গতি হতে হবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে গতিপথটা হইতে হবে সরল রৈখিক বা স্ট্রেট লাইন মোশন হতে হবে। তিন নাম্বার কন্ডিশন হচ্ছে ত্বরণটাকে অবশ্যই সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হতে হবে। সো এই তিনটা কন্ডিশন, পর্যায়বৃত্ত গতি, সরল রৈখিক গতিপথ,
ত্বরণ সবসময় সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। 4 নাম্বার কন্ডিশন হচ্ছে ত্বরণটা সবসময় সাম্য অভিমুখী। সো এই কন্ডিশনগুলো যারা যারা মেনটেন করবে, তুমি চোখ মুখ বন্ধ করে ওদেরকে বলে দিতে পারবা ওদের মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল শোণিত স্পন্দন। সো এখন স্প্রিং, আমরা যে স্প্রিং দেখাবো, আমরা যে স্প্রিংগুলো দেখব, স্প্রিংয়ের মোশন, উলম্ব স্প্রিংয়ের কম্পনটা কিভাবে সিম্পল হারমোনিক মোশন হয় এই জিনিসটা একটু দেখি। ধরো আমি এখানে একটা স্প্রিং দেখাই। ধরো একটা স্প্রিংয়ের এটা হচ্ছে একটা স্প্রিংয়ের ব্যালেন্স অবস্থা, মানে একটা স্প্রিং জেনারেলি তোমার এই কন্ডিশনটা ফলো আপ করে থাকে। একটা স্প্রিং জেনারেলি এই কন্ডিশনে থাকে। এবার আমি কি করলাম দেখো, এবার আমি এই স্প্রিংটার মধ্যে কি করলাম, একটা বস্তু ঝুলাই দিলাম। সো একটা বস্তু ঝুলানোর ফলে কি হইলো দেখো, একটা স্প্রিংয়ের মধ্যে যখন আমি একটা বস্তুকে ঝুলাই দিব তখন স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে, রাইট? সো স্প্রিংটা কিছুটা ধরো প্রসারিত হইলো, স্প্রিংটা কিছুটা প্রসারিত হইলো। আমি যখন স্প্রিংয়ের মধ্যে একটা বস্তু ঝুলাই দিলাম, স্প্রিংয়ের মধ্যে দেখো আমি যখন একটা বস্তু ঝুলাই দিলাম, একটা mkg ভরের বস্তু ঝুলাই দিলাম, স্প্রিংটা তার আদি অবস্থা থেকে দেখো এই পরিমাণ কি হইলো, প্রসারিত হইলো। আদি অবস্থা থেকে এই পরিমাণ কি হয়েছে, প্রসারিত হয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝো। এটা ছিল একটা স্প্রিংয়ের ইনিশিয়াল কন্ডিশন। এরপর আমি যখন একটা স্প্রিংয়ের মধ্যে একটা বস্তুকে ঝুলাই দিলাম, সে তার আদি অবস্থা হতে এই পরিমাণ প্রসারিত হলো, রাইট? সো এরপর দেখো, এরপর আমি যখন কি করব, এখান থেকে বস্তু কণাটাকে একটা নিচের দিকে টান মেরে ছেড়ে দিব, তখন কি হতে থাকবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এভাবে কি হইতে থাকবে, রাইট? সো ভালো করে দেখো, আমরা যখন এই যে এখান থেকে একটা হাত দিয়ে যখন টান মারবো, ঠিক আছে, আমরা হাত দিয়ে কি করলাম, এই যে আমাদের হাত দিয়ে টান দিলাম নিচের দিকে। কোন দিকে টান দিলাম, নিচের দিকে টান দিলাম। ঠিক আছে, সো নিচের দিকে টান দেওয়ার পর কি হবে দেখো, স্প্রিংটা ওকে। সো এই যে এতটুকু পর্যন্ত আসলো বস্তু কণাটা নিচের দিকে টান দেওয়ার ফলে। সো দেখো এটা ছিল তার কি, আমি যখন বস্তু কণা ঝুলাইছিলাম, সো বস্তু কণাটা ঝুলানোর পর আমার এটা ছিল কি, সাম্য অবস্থা। বস্তু কণা ঝুলানোর পর আমি যখন স্প্রিংয়ের মধ্যে একটা mkg ভরের বস্তু ঝুলাই দিলাম, আমাদের এটা ছিল কি, সাম্য অবস্থা। ওকে, আমাদের এটা হচ্ছে কি, সাম্য অবস্থা। ওকে, একটু কম দেখা যাচ্ছে, আমি একটু নিচের দিকে নিয়ে যাই, একটু মোবাইলটাকে আমি নিচের দিকে নেই, তাহলে হয়তো ক্লিয়ার দেখতে পাবা। ওকে, একটু ওয়েট করো। সো এখন আই থিঙ্ক ফুল ক্লিয়ার। সো দেখো, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বস্তু কণাটা চলে আসছে, রাইট? সো এখানে দেখো, যখন আমি বস্তু কণাটাকে ঝুলাইছিলাম, ঝুলানোর পর এই অবস্থায় হচ্ছে সাম্য অবস্থা, দেখছো, এই অবস্থাটা হচ্ছে সাম্য অবস্থা। এরপর আমি এক্স পরিমাণ সরণ ঘটাইলাম, ভালো করে বুঝো, জিনিসটা কিন্তু মজার। আমি এরপর কি করলাম, এক্স পরিমাণ সরণ ঘটাইলাম। তাহলে সরণটা কোন দিকে ঘটালাম, আমি সরণটা ঘটালাম হচ্ছে এইদিকে। এই যে এক্স পরিমাণ কি ঘটালাম, সরণ ঘটালাম। এখন তোমরা বলো, বস্তুটাকে যখন আমি নিচের দিকে টান মারছি, মানে সরণ যেদিকে ঘটাইছি, বস্তুটা উঠতে চাইবে কোন দিকে, নিচের দিকে নাকি উপরের দিকে? বস্তুটা উপরের দিকে উঠতে চাইবে, তার মানে বস্তুটা এই যে এই দিক বরাবর উঠবে, তার মানে বস্তুটার ত্বরণ ঘটবে কোন দিক বরাবর, উপরের দিকে। ওকে, বস্তুটা উপরের দিকে উঠবে, অর্থাৎ বস্তুটা উপরের দিকে একটা বল লাভ করবে না। যখন আমি নিচের দিকে হাত দিয়ে টেনে যখন নিচের দিকে নামালাম, বস্তুটা উঠবে কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে বস্তুটা একটা ত্বরণ লাভ করতেছে। সো দেখো, আবার এই যে টান মেরে যখন ছেড়ে দিব, এই যে যতটুকু সেটা নিচে নামছে, এটা ঠিক অতটুকুই কি আবার উপরে উঠবে। ঠিক আছে, যতটুকু নিচে নেমেছিল অতটুকু আবার কি, তাহলে আবার যখন সরণটা উপরের দিকে হবে, সো বস্তুটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর এই যে এতটুকু পর্যন্ত উঠে আসবে। এখানে উঠে আসার পর আবার সেটা কোন দিকে ফিরে যেতে চাইবে, আবার নিচের দিকে ফিরে যেতে চাইবে, অর্থাৎ সে নিচের দিকে একটা প্রত্যয়নী বল লাভ করবে, অর্থাৎ তখনও আবার ত্বরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। সো জিনিসটা একটু বোঝার ট্রাই করো। আমি একটা স্প্রিংয়ের ইনিশিয়াল কন্ডিশন থেকে একটা বস্তু কণাকে ঝুলাই দিলাম, একটা ইনিশিয়াল
স্প্রিংয়ের মধ্যে একটা বস্তু কণাকে ঝুলাই দিলাম। তোমার এই যে লাল দাগটাকে তুমি চাইলে সাম্য অবস্থা লিখে দিতে পারো। এটা হচ্ছে সাম্য অবস্থা। সো আমি সাম্য অবস্থা লিখে দিলাম। সো এই যে সাম্য অবস্থা লিখলাম, এই সাম্য অবস্থা থেকে আমি এক্স পরিমাণ সরণ ঘটালাম নিচের দিকে। সো নিচের দিকে সরণ ঘটানোর পর এটা কোন দিকে উঠে যেতে চাচ্ছে? উপরের দিকে। সো এইভাবে টান মেরে যখন ছেড়ে দিব, তো নিচের দিকে ঘটাইলাম, এটা আপ ডাউন এভাবে চলতে থাকবে সাম্য অবস্থাকে রেখে। এই যে এই লাইনটাকে দেখো, এই যে লাল লাইনটা, এই লাইনটাকে সাম্য অবস্থানে রেখে সে টু অ্যান্ড ফ্রো আপ অ্যান্ড ডাউন করতে থাকবে। সো দেখো আমি এই যে সাম্য অবস্থাকে রেখে যদি নিচে আর উপরে এই দুইটা জিনিস যদি একটু অবজার্ভ করি, দেখতে পাচ্ছি সরণটা যেদিকে ঘটাইছিলাম তার অপোজিটে আমার প্রত্যয়নী বলটা কাজ করে এটাকে উপরের দিকে উঠে দিচ্ছে। আবার যখন উপরের দিকে উঠবে, আলটিমেটলি সরণটা উপরের দিকেই হচ্ছে, দেন আবার আমার প্রত্যয়নী বলটা নিচের দিকে কাজ করবে, অর্থাৎ ত্বরণ নিচের দিকে কাজ করবে। সো দেখো উপরের জিনিসটা একটু দেখো আর নিচের জিনিসটা দেখো, প্রত্যেকটা বার কিন্তু ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, প্রত্যয়নী বলটাও কিন্তু সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই যে সরণটা নিচের দিকে উঠে যাইতে যাচ্ছে উপরের দিকে, সরণ যখন উপরের দিকে হয়েছে নেমে যেতে যাচ্ছে নিচের দিকে। সো এইভাবে আমরা বলতে পারি একটা উলম্ব স্প্রিংয়ের দোলনটাও কিন্তু কি। তো দেখো এখানে আমরা যদি গতিপথটা যদি দেখি, সো দেখো এটা কিন্তু গতিপথ হচ্ছে এই লিমিটেড রেঞ্জের মধ্যে, কিন্তু এটা আপ ডাউন করতেছে, রাইট। সো এই গতিপথটা ডেফিনেটলি হচ্ছে একটা কি, এই গতিপথটা ডেফিনেটলি একটা সিম্পল হারমোনি, এই গতিপথটা কিন্তু ডেফিনেটলি একটা স্ট্রেট লাইন মোশন, মানে একটা সরল রৈখিক গতিপথ। এবং গতিপথের প্রত্যেকটা পয়েন্টে দেখতে পাচ্ছি সরণের বিপরীতে ত্বরণ আর প্রত্যয়নী বল কাজ করতেছে। এখানেও দেখতে পাচ্ছি সরণের বিপরীতে ত্বরণ আর প্রত্যয়নী বল কাজ করতেছে। সো সিম্পলি আমরা বলতে পারি উলম্ব স্প্রিংয়ের দোলনটাও কিন্তু কি, উলম্ব স্প্রিংয়ের কম্পনটাও হচ্ছে সরলছনিত স্পন্দন গতি। সো আমরা এখানে বলতে পারি অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছি, সো এখানে লিখো, এখানে f is proportional to -x এবং a is proportional to -x. So this is simple harmonic motion. সো দিস ইজ সিম্পল হারমোনিক মোশন। তো সবার ক্লিয়ার কিনা জানান, আজকে আর পড়াবো না। সবার ক্লিয়ার কিনা জানান, আজকে এতটুকুই শেষ করব। সবার ক্লিয়ার কিনা, সবাই আজকের পড়াগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা জানান, ক্লাস কেমন লাগছে জানান, অল ওকে কিনা। ওকে, সো সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু জানাবেন। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ওকে, সো এইভাবেই প্রত্যেকটা ক্লাস ডিটেইলে থাকবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাস ডিটেইলে থাকলে তোমাদের অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই, অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। জাস্ট ক্লাসের পড়াগুলো ক্লাসে বসেই পড়ে ফেলবা আর বাসার মধ্যে একটু দেখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, লাস্টের স্প্রিংটার চিত্র কি, এটা কি নোট করবো? ডেফিনেটলি নোট করবা। কথা হচ্ছে বোর্ডে যা যা লিখবো তুমি তাই নোট করবা। ঠিক আছে, যে যে কথাগুলো বলবো ওকে সবগুলা নোট করবা। ঠিক আছে, ওকে। সো আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আগামীকাল হচ্ছে শনিবার, আগামীকাল সন্ধ্যা 6:15 আবার দেখা হবে। আমরা সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আলোচনা করব। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তোমার সরণ, ত্বরণ, বেগ এগুলো কিভাবে কাজ করে, আমরা ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন দেখব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, সরণ, ত্বরণ, বেগ এই জিনিসগুলো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।